হচ্ছে এখান থেকে যদি আসে যেরকম বললেন, আমরা তো হচ্ছে 4 মার্ক দেখে বইয়ের 2 লাইন 2.5 লাইন করে হচ্ছে এরকম হ্যাঁ পড়ছিলাম ইনসুলেটরের, কিন্তু এখন মার্ক তো হচ্ছে কম হইলে আমরা শুধু লিস্ট ডাউন করতাম, এই জন্য তো বুঝতে পারি নাই। আচ্ছা, 2-1 লাইন লিখলেও সমস্যা নাই, 2-1 লাইন এটা ওকে, আপনি 2-1টা লাইন লিখতে পারেন, কিন্তু টু দি পয়েন্ট আপনি যদি এখন টু দি পয়েন্ট এই পুরোটা লিখে দেন, এটা লিখে পরীক্ষার হলে পাস মানে সময় কভার করা অবশ্যই সম্ভব না। সো যারা 2-1টা লাইন লিখছে মানে টু দি পয়েন্টে বইয়ে মিলে নাই, আমি তাদের নাম্বার কাটি নাই, কিন্তু টু আমরা দি হচ্ছে পয়েন্টে বইয়ে যাদের সাথে বইয়ের মিলছে 2 লাইন লিখতে গেলে তো হাতের লেখার 4-5 লাইন হয়ে যায়, এরকম লিখছে আর কি। ওটা ব্যাপার না, ওটা ব্যাপার না। আচ্ছা, যাই হোক আমি এখানের মধ্যে আসতেছি আবার, ক্লিয়ার দিতেছি। তো আচ্ছা, শর্ট ট্রান্সমিশন লাইনের সার্কিট আমার এখানে আমার মোস্ট ইম্পর্টেন্ট, যেহেতু মিডিয়াম ট্রান্সমিশন লাইন, আমি মিডিয়াম ট্রান্সমিশন লাইনে চলে আসি। এই কি আসলো আবার, ওকে। মিডিয়াম ট্রান্সমিশন লাইনকে আমরা দুই ভাবে ড্র করতে পারি। লাইনকে আমরা ট্রান্সমিশন লাইনকে ড্র করবো কি তার সার্কিট দিয়ে, বাবারা আঁকা কি করে না বাচ্চাদের মতো। তো এখন এখানের মধ্যে যে দুইটা ভাগে লেখা হয়, একটাকে বলা হয় নমিনাল টি মেথড আর একটাকে বলা হয় নমিনাল পাই মেথড। নমিনাল টি মেথড কেন, নমিনাল টি মেথড নমিনাল শব্দটা বলা হচ্ছে, আরে দাঁড়ান, এটাই তো ওকে। তারপর যেটা হয় নমিনাল টি মেথড, নমিনাল বলতেছি কারণ আমরা একটা ইউনিট নিয়ে কাজ করতেছি, একটা ইউনিট নিয়ে যখন আমরা কাজ করতেছি তাই এটার নাম নমিনাল। আর টি কেন, টি বলতেছি কারণ আমার এই ফিগারটা দেখতে টি এর মতো, আমি যদি এখান থেকে আঁকি এই পুরাটা এর সাথে এই, সো এটা দেখতে যেহেতু টি এর মতো তাই এটাকে বলা হয় টি মেথড। আমরা এখন আসি টি মেথড বা পাই মেথড দিয়ে আমরা কি করব, আমরা এই ট্রান্সমিশন লাইনের যত ধরনের ক্যালকুলেশন সম্ভব প্রত্যেকটা ক্যালকুলেশন করব। আমরা যদি এখানে ক্যালকুলেশন করতে যাই, ক্যালকুলেশন বলতে কি ভোল্টেজ গুলো আর কারেন্ট গুলার ক্যালকুলেশন আমি করব। তো মনে করি আমি প্রথমে আমার এই অংশগুলো কিছু নাই, আমি ধরে নিলাম আপাতত আমার কাছে এই জিনিসগুলো কিছুই নাই। তো ফার্স্টে এবার আসেন, আমি যদি এখন ভিএস লিখতে যাই, ভিএস এর বা সেন্ডিং এন্ড এর ভোল্টেজ, ভিএস মানে কি অবশ্যই সেন্ডিং এন্ড এর যে ভোল্টেজ সেটা, তাহলে আমি ভিএস ইকুয়ালস টু কি হবে, আমরা ছোটবেলায় কারশফস ল পড়ে আসছি, কারশফস ল অনুযায়ী একটা এনক্লোজড সার্কিটে প্রত্যেকটা ভোল্টেজ ড্রপ হচ্ছে ইনপুট ভোল্টেজের সমান। তো আমি যদি এই পুরোটাকে এক সাদা আসছে কেন, আবার সাদা, এই পুরোটাকে একটা লুপ ধরে নেই, এই লুপের মধ্যে যদি আমি ভিএস এর ইকুয়েশনটা লিখতে যাই তাহলে আমি কি লিখবো, ভিএস ইজ টু ভি ওয়ান প্লাস আমার এইটুকু অংশে যে ড্রপ হবে সেটা, এইটুকু অংশে ড্রপ, তো আমি ধরে নিয়েছি এই আর টু আর এক্সএল বাই টু এটাকে আমি জেড বাই টু বলতেছি। তো আমি যদি এখানে জেড বাই টু লিখে থাকি তাহলে এটার ভোল্টেজ ড্রপ কি হবে, আই এস, ঠিক আসলো কেন, আই এস ইন্টু জেড ডিভাইডেড বাই টু। এই ইকুয়েশনটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে, থাকার কথা না, আমি আনমিউট করতেছি, একটু বলেন যদি কারো আরে আনমিউট করে দিবি। ওকে, যদি কারো প্রশ্ন থাকে হাত তুলতে পারেন, নাই যেহেতু কেউ হাত তোলেন আমি বুঝলাম যে এইটুকু অংশ সবাই বুঝছে। তারপরে পরের এনক্লোজ, আচ্ছা ওমর সাজু বলেন। ম্যাম হচ্ছে ভি ওয়ানটা কোনটা, ভি ওয়ান? ভি ওয়ান হচ্ছে দাঁড়ান, এইটুকুর মধ্যে পুরো ভোল্টেজ মানে ম্যাম হচ্ছে এখানে যদি আর টু আর হচ্ছে এক্সএল টু না থাকতো তাহলে ভি ওয়ান আর ভিএস সমান থাকতো, তাই না? হ্যাঁ, আর টু এক্সেল আর যদি আইএস এগুলো, আইসি সরি ক্যাপাসিটর যদি না থাকতো মানে এই অংশ পুরোটার ভোল্টেজই হচ্ছে ভি ওয়ান। ম্যাম হচ্ছে আনমিউট করে রাখেন, আমরা সবাই একটু যদি একটু মিউট করে রাখি, কারণ না বুঝলে বারবার সমস্যাই আচ্ছা হবে। ঠিক আছে,
আমি আনমিউট সবাই করে নিজেকে mute করে রাখেন কাইন্ডলি, না বুঝলে বারবার এরকম করে জিজ্ঞেস করা যায় না। আচ্ছা ঠিক আছে, আমি অ্যালাউ পার্টিসিপেন্ট দিয়ে রাখছি, আপনারা চাইলে নিজেরা আনমিউট করে কথা বলতে পারবেন। কামরুল হাসান, কামরুল হাসান হাত তুলছিল, চলে গেল। ম্যাডাম ওই যে মিউট করেন না, আমি বুঝি নাই। আচ্ছা আমি তাহলে মিউট অল দিয়ে আমি আপনাদেরকে আপনি আপনি নিজে আনমিউট করতে পারবেন সেই অ্যালাউন্স দিয়ে রাখতেছি, ঠিক আছে? জি ম্যাডাম, জি ম্যাডাম। ওকে, তো আচ্ছা এখানের মধ্যে যদি আসি, আমার V1 হচ্ছে এই যে আমি লাল রঙের একটা ইয়া দিয়ে রাখছি, এইটুকু অংশের পুরোটার ভোল্টেজ। তো এইটুকুর অংশের পুরোটার ভোল্টেজ যেহেতু V1, তো আমি এটাকে একসাথে লিখতেছি। V1 এরও আলাদা আলাদা মান থাকবে, সেটা আমি পরে লিখবো। আপাতত V1 যেটাই আমি পাই সেটা VS আর R2 XL2 এর সমান হবে। আচ্ছা এরপরে আসি পরের যে অংশটা, আমি এখন V1 এর জন্য ইকুয়েশন যদি লিখতে যাই, এখন আমি দেখি V1 এর ইকুয়েশন লেখার আগে একটু খেয়াল করি, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা কমন পয়েন্ট না? তাহলে আমি কি বলতে পারি না যে এই ক্যাপাসিটরটা আর এই পুরো অংশটা লোড সহ এই তিনটা জিনিস আর ক্যাপাসিটর আমার প্যারালালে আছে, যেহেতু আমার কমন পয়েন্ট একই দোনোটার। তো যেহেতু আমার কমন পয়েন্ট একই এবং প্যারালালে আছে, তাহলে আমি জানি যে প্যারালালে থাকলে ভোল্টেজ সমান হয়। তার মানে এই ক্যাপাসিটরের অ্যাক্রসে যে ভোল্টেজ আর এই R2 XL2 আর লোড, এই তিনটার অ্যাক্রসে যে ভোল্টেজ সেটা একই। আমি যদি এটা বলি তাহলে V1 এর কয়টা মান আসবে? দুইটা ভিন্ন ভিন্ন, মানে ভিন্ন ভিন্ন ইকুয়েশন আসবে কিন্তু মান থাকবে একই। আমি যদি এখানে লিখি V1, প্রথমে আমি যদি ক্যাপাসিটরের জন্য লিখি, আমি মনে করলাম ক্যাপাসিটরের কারেন্ট কি IC, এরপরে ক্যাপাসিটরের জন্য XC। XC কোত্থেকে আসে বুঝা গেছে তো? ছোটবেলায় আমরা পড়ে আসছিলাম। এরপরে আরো একভাবে এই V1 এর মানটা লেখা যায় R2 XL2 আর লোড দিয়ে, সেটা কিভাবে? ওকে, আমি যদি এখানে এই V এর মান লিখি, এই লোড, আমি জানি না লোডের অ্যাক্রসে রেজিস্ট্যান্স আছে না ইন্ডাকট্যান্স আছে না ক্যাপাসিট্যান্স আছে, তো এটার লোডের অ্যাক্রসে যে ভোল্টেজটা আমি পাবো আমি সেটার নাম দিয়ে রাখলাম VR, এই VR। তাহলে লোডের অ্যাক্রসে যে ভোল্টেজ আর এই রেজিস্ট্যান্স আর ইন্ডাকট্যান্স এর অ্যাক্রসে যে ভোল্টেজ, এই দুইটা ভোল্টেজের যোগফল হবে আমার V1 এর সমান। আমি যদি এই ব্রাঞ্চটা হিসাব করি তাহলে আমি লিখি V1 ক্যাপাসিটরের জন্য একটা আর এই আলাদা একটা ব্রাঞ্চের জন্য আরেকটা। তাহলে ফার্স্টে VR প্লাস কি যাবে, প্লাস IR কেন? কারণ এই R/2 আর XL/2 এর মধ্য দিয়ে এই রিসিভিং এন্ডের কারেন্টই এন্টার করতেছে বা লোড কারেন্টই যাচ্ছে। তো IR প্লাস XL, R/2 XL/2, এটাকে আমি Z লিখতে পারি, আমি এটাকে Z লিখলাম, Z/2। যেহেতু এই R/2 আর এই R/2 X/2 দুটার মান যেহেতু একই হবে, আমি এই প্রথমটাকে যেহেতু Z লিখছি, এটাকে আমি Z লিখতে পারবো বা Z/2 লিখতে পারবো। তো আসি আমার এই দুইটা ইকুয়েশনের মধ্যে কারো কি কোনো সন্দেহ আছে? থাকার কথা না। ওকে, আমি আশা করি এটার মধ্যে কোনো প্রকার কি বলবো সন্দেহ নাই। তো এখানে যে আমি ইকুয়েশন দুইটা লিখলাম না, এই দুইটা ইকুয়েশনকেই রিঅ্যারেঞ্জ করে এখানে লেখা হয়েছে। এই পাশে ক্যাপাসিটরের ডান পাশে এবং বাম পাশে R2/XL2 এই দুটা কি হচ্ছে, যখন আমরা ম্যাথমেটিক্যাল করতে যাব তখন ভ্যালু সমান আসবে? তখনও ভ্যালু সমান আসবে, এই দুটো ভ্যালু দেয়াই থাকবে। তার মানে হচ্ছে ক্যাপাসিটরটা হচ্ছে ব্যালেন্স পয়েন্ট ধরলে দুই পাশে সবসময় সমান পরিমাণ হ্যাঁ, দুই থাকবে। পাশের সমান পয়েন্ট থাকবে। তো আচ্ছা আমি এখানে যে ইকুয়েশন গুলা লিখছি সেই ইকুয়েশন গুলাই হচ্ছে এই পাশে দেওয়া আছে। ভোল্টেজ অ্যাক্রস C, ক্যাপাসিটর অ্যাক্রস যে ভোল্টেজ V1, আমি এই V1 এর এটাও লিখছিলাম VR। আচ্ছা এখানে আর এর পাশে যে cos থিটা আর sin থিটা দেয়া আছে, এটা কোত্থেকে আসছে? এটা কি আমাদের মনে কোনো কনফিউশন আছে যে এটা কোত্থেকে আসছে? এই cos phi r টা কি? phi r টা হচ্ছে আমাদের
লোড অ্যাঙ্গেল, এই লোড অ্যাঙ্গেলটা আমি পরে আসছি, যখন ভেক্টর ডায়াগ্রাম বুঝাবো তখন আমরা ইনশাআল্লাহ এটা বুঝতে পারবো। তারপর ক্যাপাসিটর কারেন্ট আইসি, এই আইসি এর মানটা কোত্থেকে আসছে? এখান থেকে আসছে যে আইসি এর মান ভি এর 1 এর সমান, তাহলে এই মানটা আমি এখান থেকে লিখতে পারি। তারপরে আচ্ছা এই ইয়াটা আমি লিখি নাই ওখানে, এটা তো আমরা মোটামুটি বুঝবো যে কারশফস কারেন্ট ল থেকেই আসে, আইএস ইকুয়ালস টু লোড কারেন্ট প্লাস ক্যাপাসিটর কারেন্ট। কেন? কারণ আমি দেখতেছি আমার এখানে এই কারেন্ট এন্টারিং, এই নোডের ক্ষেত্রে নোডে এন্টারিং হচ্ছে সেন্ডিং এন্ড কারেন্ট, আর আউটগোয়িং কে লোড কারেন্ট আর ক্যাপাসিটর কারেন্ট। তাহলে আমি এভাবে কারশফস ল থেকে লিখতে পারি যে সেন্ডিং এন্ডের কারেন্ট হচ্ছে দুইটার যোগফলের সমান। তারপরে বাকি যেগুলা আছে সেন্ডিং এন্ড ভোল্টেজ, সেন্ডিং এন্ড ভোল্টেজের ক্ষেত্রেও আমি এই ইকুয়েশন এটা এখানে লিখছি, এই ইকুয়েশনটা এখানে আসছে। আসার পর বাকি যে r/2 ওরা শুধু z কে একটু ইলাবোরেট করে লিখছে, ঠিক আছে? তো এরপরে আসি আমাদের ভেক্টর ডায়াগ্রাম বা ফেজর ডায়াগ্রাম। না, ফেজর ডায়াগ্রাম দেওয়ার আগে আমি এটা দেই। এইটুকু আমার আগে ঢাকি, তারপর পুরোটা আসতেছে। এরপরে আমি যদি এখন ভেক্টর ডায়াগ্রাম আঁকতে যাই, সাধারণত ভেক্টর ডায়াগ্রাম বলতে পারবো, ধরো ফেজর ডায়াগ্রাম, মিস্টেক আমি ভুলে বারবার ভেক্টর ডায়াগ্রাম বলতেছি। ফেজর ডায়াগ্রাম যদি আমি আঁকতে যাই, আমি জানি ফেজর ডায়াগ্রামে সবসময় আমার রেফারেন্স কে থাকে? অবশ্যই রিসিভিং এন্ডে যে ভোল্টেজ এই ভিআর, এটা আমার সবসময় রেফারেন্সে থাকে। তো আমি এটা রেফারেন্স পয়েন্ট নিলাম ভিআর। এরপরে আমার কি কি আছে, আর এর সাথে আইআর আছে, আইআর। তো আমি যেহেতু জানি না আমার এই লোডটা ইন্ডাকটিভ না ক্যাপাসিটিভ, সাধারণত আমার লোড গুলো ইন্ডাকটিভ হয়ে থাকে। ইন্ডাকটিভ লোড যদি হয়ে থাকে তাহলে কারেন্ট কি করবে? অবশ্যই ল্যাগ করবে। তো আমি এখানে এই কারেন্টের ল্যাগের জন্য আইআর আমি এখানে দিলাম আনুমানিক, ঠিক আছে? এখন আমি দেখি আমার এটা কি, এটা হচ্ছে শুধুমাত্র আইআর, আর এটা কি? ভিআর। ওকে, এরপরে আমি যে কাজটা করব, আমার ভি1 এর ইকুয়েশনটা কি ছিল? এই ভি1 এর এপাশে ইকুয়েশনটা ছিল ভিআর প্লাস আইআর বাই Z2। আমার এই ভিআরটা আমি কোত্থেকে পাবো? এই যে শুধুমাত্র যে ভিআরটা দেওয়া আছে, অবশ্যই লোডের সাথে যদি আমি এই মানে ভিআর তো আমি পাই গেছি, বাকি অংশটা আমি কিভাবে পাবো? আইআর আইআর Z/2, অবশ্যই আইআর এর সাথে এই অংশগুলা গুণ, তো গুণ দিয়ে যোগ করব। আমার একটু দেখি পাশে আমার যে ছবিটা আমাকে দিয়ে দেওয়া আছে সেটা একটা সিরিজ সার্কিটের ছবি, যে সিরিজ আরএলসি থাকলে কি হয়। তো সেখানে আমি দেখতেছি যে আমার পাশের যে ছবিটা, এটা আমার ভিআর। এটা যদি ভিআর হয়, ভিআর এর সাথে ইন্ডাক্টরের অ্যাক্রস ভোল্টেজ কিভাবে থাকবে? ভিআর এর সাথে লম্বভাবে থাকবে। আর রেজিস্ট্যান্স যেটা, সেটা কিভাবে থাকবে? জাস্ট আই এর সমানুপাতে, বা এই যে কারেন্ট যেটা আছে কারেন্টের সমান্তরালে। আমি একটু বাঁকা করে আঁকছি কিন্তু এটা সমান্তরালই থাকবে। তো আমি যদি এটাকে এখন আঁকতে যাই যে আইআর বাই R2, সেটা কিভাবে আঁকবো? তাহলে যেহেতু রেজিস্ট্যান্স এর কোনো এঙ্গেল নাই, মানে রেজিস্ট্যান্স কোনো এঙ্গেল শিফট করে না, তাহলে এই আইআর যেটা আঁকছি এটার প্যারালালেই আমার আইআর যাবে। ওকে, তাহলে আমি এখন এখানে যেটা আঁকলাম একটু পেঁচায় গেছে আমি বুঝতে পারতেছি, কিন্তু ইনশাল্লাহ আমরা পরে দিয়ে ক্লিয়ার হয়ে যাবে। আমি এখন যেটা আঁকছি মাথায় দিব না, মাথায় দিলে সমস্যা। এখানে দেই আই আর ইন্টু আর ডিভাইডেড বাই 2। এই এখন যে আমি ভোল্টেজের দাগটা দিলাম সেটা হচ্ছে আইআর ইন্টু R/2। এটা নিয়ে কারোর কোনো কনফিউশন আছে যে আইআর ইন্টু R/2 এরকম কেন আসলো? থাকলে এখন বলতে পারেন। জি ম্যাম, বুঝি না এটা। আচ্ছা, আইআর R/2 কিভাবে আসছে তার আমাদের মধ্যে কনফিউশন রয়ে গেছে।
ভিআর কিভাবে আসছে আর আইআর কিভাবে আসছে, কেন আইআর ল্যাগ করতেছে, এটা নিয়ে আমাদের মনে কোনো কনফিউশন নাই। ওকে, এটুকু যখন কনফিউশন নাই তখন আমি আসি, আমি এই আইআর ধুর তরিকা এই আরআই যেটা আসছে সেটা হচ্ছে আমার ভোল্টেজের অ্যাক্রস আমি যোগ বিয়োগ করব, আমার ভোল্টেজের যে টোটাল মান সেটা আমি বাইর করব। তো সেজন্য আমার যেহেতু রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কোনো ভোল্টেজ বা রেজিস্ট্যান্স কখনো লিডও করে না কখনো ল্যাগও করে না, আমি জানি ইন্ডাক্টর লিড করে বা ল্যাগ করে বা ক্যাপাসিটর লিড করে। তো এটা হচ্ছে যেহেতু আমার রেজিস্ট্যান্স কোনো লিড ল্যাগ করে না, তাহলে এই যে আমার এখানে কারেন্ট আমার আগে থেকে আঁকা আছে এই কারেন্টের প্যারালালেই সে থাকবে। তো প্যারালালে সে যখন থাকবে, আমার একটা কথা হচ্ছে যেহেতু আমি যোগ বিয়োগ বা গুণ ভাগ যাই করি করব কার সাথে, ভোল্টেজের সাথে, কারণ আইআর ইন্টু আর বাই টু এটা অবশ্যই একটা ভোল্টেজ বা একটা ভোল্টেজ ড্রপ। যেহেতু আমি ভোল্টেজ ড্রপ, তাহলে এটা ক্যালকুলেশন ভোল্টেজের সাথে হবে, সেজন্য আমি এটাকে এই ভোল্টেজের মাথায় সেটাকে অ্যাড করছি। আশা করি এখন আর কোনো কনফিউশন নাই যে ওটা আইআর। হচ্ছে সরলরেখা হবে না, ভি আর যেদিকে গেছে ওই দিকেই যাবে না, আই আর আর বাই টু। আচ্ছা, হ্যাঁ, এটা একটু কনফিউশন আসতে পারছে, এটা কেন একই দিকে গেল না, একই দিকে গেল না কারণ আর টু ডিপেন্ড করে কারেন্টের সাথে, তাই কারেন্টের ডিরেকশনের সাথে তার ডিরেকশন মিল আছে। কিন্তু ভিআর এর থেকে আইআর, ভিআর এর সাথে আর এর কোনো চেঞ্জ আসবে না, কিন্তু আইআর কারেন্ট সে ল্যাগ করতেছে, যেহেতু আইআর এর সাথে রেজিস্ট্যান্স গুণ যাচ্ছে তাই পুরাটাই ল্যাগ করতেছে। ঠিক আছে? জি ম্যাম। ওকে, এরপরে বাকিটা আসি। এরপর আমার আর টুটা আঁকলাম, এরপর কি আছে আমার এক্সেল টু। এক্সেল টু এটা যদি আমি আঁকতে যাই বা জেড এর জন্য যেটা আছে সেটা আমি যদি আঁকতে যাই, আমি ফিগার কি দেখে আসছিলাম, এখানে আমি একটু আঁকি। এই, এটা না, ভেক্টর ডায়াগ্রাম। ছোটবেলায় যদি আমরা ভেক্টর ডায়াগ্রাম পড়ে এসে থাকি তাহলে এটা আমাদের মনে থাকার কথা। এরকম থাকলে যোগফলটা এভাবে, আশা করি আমাদের এটা মনে আছে। তো যেহেতু আমি পাশের ফিগার থেকে দেখতেছি ভিএল আইআর এর সাথে কিভাবে থাকে, লম্বভাবে থাকে, তাও আবার লিডিং আকারে থাকে, তাহলে আমি এখানে লম্বভাবে দেই এটার মাথায়, এটা আমি লম্বভাবে দিলাম। তাহলে আমার এখানে যে জেড ওয়ানটা পাওয়ার কথা সেটা কি আসবে, এই দুইটার যোগফল, আমি যোগফলটা পাইলাম। ওকে, আলহামদুলিল্লাহ। এখানে আমি যেটা আঁকছি সেটা কি, এখানে যেটা আঁকছি সেটা কি, সেটা হচ্ছে আই আর ইন্টু এক্স এল বাই টু। এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে যে এই আরটা আবার লিড করলো কেন, এই আরটাও তো আগের আইআর এর মতোই ল্যাগ করার কথা। লিড করছে কারণ এখানের মধ্যে ইন্ডাক্টর আছে, ইন্ডাক্টর বা ইন্ডাক্টরের যে ভোল্টেজ ড্রপ সেটা এটাকে আগায় নিয়ে আসে, তাই এটার অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমি এখানে যেটা পাইলাম, ম্যাম এই ইন্ডাক্টর হচ্ছে ল্যাগ করে না, ইসে ইন্ডাক্টর ইন্ডাক্টরে অবশ্যই ইন্ডাক্টরে কারেন্ট ল্যাগ করে, কিন্তু ভোল্টেজ কি করে, কারেন্ট ল্যাগ করলে ভোল্টেজ কি করবে? কারেন্ট ল্যাগ করলে ভোল্টেজ তো একই লাইনে থাকে কিনা জানি না ম্যাম, এটা বলে দেন। কারেন্ট যদি ল্যাগ করে তার মানে ভোল্টেজ লিড করতেছে অবশ্যই। আমরা সবসময় বলি যে ল্যাগ করতেছে, এটা যখন আমরা বলি তার মানে হচ্ছে আমাদের কারেন্টের কথা বলতেছি, কারেন্ট ল্যাগ করতেছে। কারেন্ট ল্যাগ করা মানেই ভোল্টেজ লিড করা, আমরা ভোল্টেজ কি হিসাবে আনি না, যেহেতু হিসাবে আনি না ভোল্টেজের কথা সেভাবে বলিও না। কিন্তু যখন ফিগার আঁকতে যাব, আমি এখানে আই আর এক্সএল বাই টু আঁকছি, এটা কি অবশ্যই এটা ভোল্টেজ, যেহেতু ভোল্টেজ তাই সেটা সে লিড করছে, কারেন্ট অবশ্যই ল্যাগ করে। ম্যাম আমরা লেগ লিড শুধু কারেন্টকে ভোল্টেজের সাপেক্ষে করি। হ্যাঁ, কারেন্ট কি ভোল্টেজের সাপেক্ষে করি, সেটাই আমরা বলতেছি যে ও কারেন্ট সব সবসময় সময় ল্যাগ এটাই করে, করা হয়। সবসময় এটাই করা হয়। আই আর ইন্টু জেড ডিভাইডেড বাই টু। ওকে, আমি এখানে যেটা আঁকছি সেটা হচ্ছে আই আর জেড ডিভাইডেড বাই টু। এরপরে আমি যে কাজটা করব, আমার এই অংশটা শেষ, আমার এইটুকু অংশের ভেক্টর ডায়াগ্রাম আঁকা শেষ। এরপরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এটার যদি আমি ভেক্টর ডায়াগ্রাম আঁকতে যাই, আমি দেখি আমি এখন এতক্ষণ ধরে কি আঁকছি, ভি ওয়ানটা আঁকছি না, এই আই আর জেড বাই টু, আই আর জেড বাই টু প্লাস
VR, তাহলে এই দুইটার যোগফল যেটা এখান থেকে এইটুকু, আরে আমার যোগ উল্টাপাল্টা হয়ে গেছে, যাক বেশি ছোট হয়ে গেছে, এই লম্বা যে লাইন সেটাই হচ্ছে আমার V1। একইভাবে ক্যাপাসিটর যে ভোল্টেজ, ক্যাপাসিটর যে ভোল্টেজ সেটাও আমার V1। তো যেহেতু দুইটাই আমার V1, আলাদা করে V1 কে আঁকার কোনো দরকার নাই, কিন্তু অবশ্যই এই যে এখানে কারেন্ট IC আছে, ক্যাপাসিটর কারেন্ট, এটাকে আমার আঁকার দরকার আছে। কেন দরকার আছে? কারণ IC আর IR বা লোড কারেন্ট আর ক্যাপাসিটর কারেন্ট অবশ্যই এক না, ভোল্টেজ একই, সেজন্য আমি আঁকলাম না, কিন্তু যেহেতু কারেন্ট ভিন্ন আমি কারেন্টকে আঁকবো। তো আচ্ছা, আমি যখন এই কারেন্টকে আঁকতে যাব, যেহেতু কারেন্ট আমি কার সাথে যোগ বিয়োগ করব? কারেন্টের সাথে। IR যেখানে আঁকছি সেখানে আমি জানি ক্যাপাসিটর কারেন্ট সবসময় লিড করে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। কার সাথে লিড করে? ভোল্টেজের সাথে লিড করে। তো অ্যাকচুয়ালি বসানোর কথা এইখানে, কিন্তু যেহেতু আমার এখানে যোগ বিয়োগ হবে না, তাই আমি কারেন্টের বা লোড কারেন্টের মাথায় বসাইছি। ওকে, এটা হচ্ছে আমার আইসি। আইসি, ওকে, আইসি পর্যন্ত আমার শেষ। এর পরের অংশটাতে আসি। এর পরের অংশে কি আছে? এই দুইটা। এই দুইটাকে যখন আঁকবো, এই দুইটার সাথে কারেন্ট কে? আইএস, তাই না? তো আইএস এর সাথে আমি এই দুইটাকে গুণ দিব। এই দুইটাকে যদি আমি গুণ দিতে যাই বা গুণ দিয়ে যোগ বিয়োগ করতে যাই, একইভাবে আর টু কার প্যারালালে যাবে? এই যে এখানে আমার আইএস যেটা আছে, আইএস আমি এখানে আঁকি নাই, আইএস আগে আঁকি, সেটা আগে বেটার হবে। আচ্ছা, আইএস এখানে কেন? এটা নিয়ে কারো কি কনফিউশন আছে? কনফিউশন থাকলে আমি বলতেছি, এখানে আইএস না ম্যাম, প্লাস আইসি আর আইআর এর ভেক্টর। ভেক্টর যোগ, হ্যাঁ সেখানে আইএস, তাহলে আমার এখানে আইএস আসলো। তো আমি যখন আইএস এর হিসাব করব, আইএস এর প্যারালালে, যেহেতু আমার এখানে R2 আর XL2 আইএস এর উপর ডিপেন্ডেন্ট, তাই আমি এখান থেকে আইএস জাস্ট এই কারেন্টের প্যারালালেই এখানে আমি একটা আঁকবো। এটা আমার আইএস এর জন্য প্যারালাল আঁকলাম কেন? এখানে যে আমার রেজিস্ট্যান্স আছে, সেটা রেজিস্ট্যান্সের সাথে, তাহলে আমার এখানে যেটা থাকলো সেটা কি আসলো? উপরেই আঁকতেছি, আইএস ইন্টু আর ডিভাইডেড বাই 2। নিচে নিয়ে যাই, ঠিক আছে, এটা আমি পাইলাম। এরপর একই ভাবে এটার উপর লম্ব ভাবে কে থাকবে? লম্ব ভাবে থাকবে, আইএস ইন্টু এক্সএল বাই 2। হ্যাঁ, XL বাই 2। XL বাই 2। এরপরে আমি যদি এখন VS আঁকতে চাই, সেন্ডিং এন্ডের ভোল্টেজ আঁকতে চাই, সেন্ডিং এন্ড ভোল্টেজের সূত্র আমার কি? IS Z বাই 2 প্লাস V1। আইএস ইন্টু তাহলে জেড বাই 2। তাহলে V1 এর শুরুটা হয়েছে যেহেতু আমার এখানে, V1 আমি এখানে লিখি নাই, তাহলে এখান থেকে টোটাল এইটুকু হচ্ছে আমার VS। ওকে, আমার এখানে এই ভেক্টর আঁকা শেষ হইলো। যেহেতু পরীক্ষার হলে বলছে যে হয় নমিনাল অথবা নমিনাল পাই, দুইটার একটা ব্যাখ্যা করতে বলবে। যদি আপনাকে ব্যাখ্যা করতে বলে, ফিগারটা আসবে আর ভেক্টর ডায়াগ্রামটা আসবে, আর এই ইকুয়েশন গুলো যেটা আছে, মানে এই সেলে যতটুকু আছে ততটুকু আসবে। আমার এই ভেক্টর ডায়াগ্রামটা যেটা আছে সেটাই আমার এখানে নিচে দেওয়া। আরে কুটা কাটা হয়ে গেছে, নিচে ওইটাই দেওয়া। তো আমি এখানে একটু ব্যাখ্যা করে দিচ্ছি, নিচের ফিগারটার সাথে মিলে নিতে পারবেন। আমি এটা তাহলে এই পেজে আর কারো কোনো সমস্যা না থাকলে আমি ক্লিয়ার করে দিব সবকিছু। কতটুকু এই যে ত্রিভুজ যে আঁকছেন আর কি ভেক্টর যোগের, এই ত্রিভুজের আগ পর্যন্ত আসবে যদি আসে, এই তো? বুঝি নাই। তার আচ্ছা, মানে যতটুকু আসে আমি কতটুকু, আমি বলেন আগে বুঝাতে কোনো সমস্যা আছে কিনা, তারপর আমি পরীক্ষার হলে কিভাবে লিখবেন সেটা আসতেছি। আমার নাই। বুঝাতে কোনো সমস্যা নাই, ওকে, আমি তাহলে ক্লিয়ার অল দিতেছি। এখানের মধ্যে মানে যদি আসলে ব্যাখ্যা করেন যে নমিনাল টি মেথডটা ব্যাখ্যা করেন, তাহলে এই ইকুয়েশন গুলো আসবে, এই সার্কিটটা আসবে, মানে এখান থেকে পুরোটা আসবে, সার্কিট, এই ভেক্টর ডায়াগ্রাম আর পাশের ইকুয়েশন গুলা। মানে কোথা থেকে লেখা শুরু করবো তাই বলেন? সার্কিট আঁকবো, ওই নিচে সার্কিট থেকে, লিখবো, সার্কিট থেকে লেখা শুরু করে এ পর্যন্ত। বাহ, ঠিক আছে মানে।
এটা একটু বড় নাম্বারের জন্যই আসবে, বা যদি আসে পরীক্ষায় মোটামুটি মনে করেন 6 এর জন্য আসবে, 6 থেকে ম্যাডাম একটা নমিনাল। কথা বলি, এটা মানে বলেন। পুরাটাই দেই 10 নাম্বার দিয়েন ম্যাডাম, পুরাটা দেন একদম পুরাটা 10 নাম্বার দিয়েন। পুরোটা এটার মধ্যে 10 নাম্বারে আসবে না, থাকলে এটার সাথে একটা ম্যাথ থাকবে, এটার সাথে প্লাস একটা ম্যাথ আসবে, 6 4 এরকম একটা ম্যাথ থাকবে, ম্যাথটা ছোট থাকতে পারে কিন্তু একটা ম্যাথ থাকবে অবশ্যই। হুম, জি ম্যাডাম। আচ্ছা, তো এরপরে আমার নমিনাল টি মেথড আমি বুঝলাম, নমিনাল পাই এ আসি এবার। নমিনাল পাইও একই রকম, এটাকে আমি পাই কেন বলছি, কারণ এটা চেহারাটা দেখতে পাইয়ের মতো, আর কিছু না। পাই আমরা যেভাবে আঁকি, এপাশে একটা, এপাশে একটা, এপাশে একটা, ওকে। সেজন্য যেহেতু পাই এর মতো দেখতে, এটাকে আমরা নমিনাল পাই বলে ফেলি। এখন পাই এর যে ইকুয়েশন গুলা, আমাদের ইকুয়েশন লেখাগুলা নিয়ে আমি আবার আগের মতো, মনে করেন আপাতত এগুলো কিচ্ছু নাই, এগুলো কিছু নাই। এরপর আসি, এরপর আমি যে কাজটা করব, মিউট করেন না হলে বাচ্চা সামলান। আরে আমি মিউট দিতেছি এখান থেকে। তারপর আমি ইকুয়েশন গুলো যদি লিখতে যাই, আমি দেখতেছি ভি আর যেটা, সেটা লোড আর ক্যাপাসিটরের অ্যাক্রসে বা C2 এর অ্যাক্রসে একই সাথে আছে, তাহলে ভি আর কে আমি কিভাবে লিখতে পারি? ভি আর ইকুয়ালস টু IC1 ইনটু সি ডিভাইডেড বাই 2, অথবা আর লিখতে পারি কিভাবে, ভি আর মানে লোডের অ্যাক্রসে ভোল্টেজ, ওটা ওভাবে থাকবে। এটা আমি আর গেলাম ওইদিকে, আর গেলাম না। এরপরে কি আছে আমার, আছে আরেকটা যেটা IL। তো IL যদি লিখতে যাই, IL টাকে আমি বা এইটুকু অংশের, আমি এখানে আসি, এইটুকু অংশের ভোল্টেজ ড্রপ আর এইটুকু অংশের ভোল্টেজ ড্রপ, এই দুইটা ড্রপ যদি যোগ করি তাহলে আমি কি পাবো? অবশ্যই আমি এখানে VS পাবো। VS এর জন্য কয়টা ইকুয়েশন আসবে? এই ক্যাপাসিটর এক্সের একটা, আর বাকি ওই টি মেথডের মতোই বাকি এই পুরো অংশের জন্য একটা, দুইটা ইকুয়েশন আসবে। তো আমি যদি এই দুইটা ইকুয়েশন লিখি, কিভাবে লিখবো? VS ইজ ইকুয়ালস টু, একটা আসবে IC2 ইন্টু XC, একটা, আরেকটা কি আসবে? IL প্লাস, সরি প্লাস তো না, ইন্টু Z প্লাস VR। দেখেন এই দুটো ইকুয়েশনের মধ্যে আশা করি কারো কোনো কনফিউশন থাকে না, যে কথা না যে এই দুটো ইকুয়েশন কোত্থেকে আসে বা কিভাবে আসে। জাস্ট ছোটবেলায় যে কাটছাট পড়ে। আচ্ছা, আরেকটা ইকুয়েশন আছে, সেটা হচ্ছে IS এর ইকুয়েশন। IS যদি বলি, IS ইকুয়ালস টু IC2 প্লাস IL, ঠিক আছে? এই আমার ইকুয়েশন গুলো আছে। তো ইকুয়েশন গুলো যদি আমি জেনে যাই, আর আমি যদি ভেক্টর ডায়াগ্রামটা টি মেথডে যেভাবে দেখাই দিছি, এখানে সেই একই ভাবে টি মেথডে, আমার সময় কতক্ষণ আছে আর? এই তেরি, আচ্ছা যাই হোক, এখানের মধ্যে যেটা আছে IS, আমি ইকুয়েশন গুলো লিখে ফেললাম। এখন ইকুয়েশন গুলো যদি লিখে ফেলি, আমার ভেক্টর ডায়াগ্রামটা আঁকাটা সহজ হয়ে যাবে। এই ইকুয়েশন গুলো হচ্ছে এই পাশে লেখা আছে, IS এর মান, IC2 এর মান, IL, আচ্ছা এখানে IL এর ইকুয়েশনে যেতে IL এর ইকুয়েশনটা বের করা লাগবে, আর VS এর মান, এগুলো আমি বের করে ফেলছি। যেহেতু আমি এগুলা বের করে ফেললাম, এন্ডে যেটা লিখছেন ওটা C ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে XC তে কনভার্ট করলাম না কেন? কোনটা? ও, এটা XC তে কনভার্ট হবে, এটা অ্যাকচুয়ালি আমি নিজের ভুলে C/2, দেখছেন, এটা C/2 তে কনভার্ট হবে, আমি জাস্ট বেখেয়ালে এটা C/2 লিখে ফেলছি, এটা XC2 হবে, XC2/2। এখানে আমি নিচে যেটা XC লিখছি সেটা XC/2 হবে, ঠিক আছে? ওকে, তারপর আমি যদি ভেক্টর ডায়াগ্রাম আঁকতে যাই, নিচে এই যে ভেক্টর ডায়াগ্রামটা দেয়া আছে এটাই আমার আসবে। তো আমি এই ভেক্টর ডায়াগ্রামটা এখন মিলাই মিলাই দেখি, ওটা যখন আঁকছি তখন তো আমাদের মিলানোর মতো অবস্থা ছিল না, এখন আমরা দেখি মিলাই মিলাই আঁকি। তো ফার্স্টে আমি কি জানি আমার রেফারেন্স কি হবে? আমি সবসময় রেফারেন্স ধরি আমার ভোল্টেজ যে রেজিস্ট্যান্স আছে, সরি
লোডের যে ভোল্টেজ আছে সেটাকে। আমি এই লোডের ভিআর কে নিলাম। এরপরে আমার এখানে আইআর, আমি জানি না এটা আইআর লোড ইন্ডাকটিভ না ক্যাপাসিটিভ, কিন্তু যেহেতু সাধারণত এটা লোড ইন্ডাকটিভ হয়ে থাকে তাই আমি কারেন্টকে দিলাম এই ল্যাগ। ঠিক আছে, তারপরে দেখি এরপরে আমি আঁকবো এই আইএল কে যদি আমি আঁকতে যাই, আমার এখানে আইএল এর মানটা আগে জানা লাগবে। আমি এখানে এই ইকুয়েশন থেকে জানি আইএল হচ্ছে আইআর আর আইসি এর যোগফল। আমি এখানে এটা পাইছি আইআর, এই কারেন্ট আমার আইআর। যেহেতু ওটা ক্যাপাসিটর কারেন্ট, একটা পিওর ক্যাপাসিটর, তাহলে এটা অবশ্যই 90 ডিগ্রিতে যাবে। আমি এটার নাম দিলাম IC1। এরপরে যেহেতু আইএল এই দুইটা কারেন্টের যোগফল, সেহেতু এই আইএল এটা আসলো। এরপর আমি যে কাজটা করব, আমার ভিএল এর যোগ তো করতে হবে। যোগ করতে হলে কি হবে, এই আইএল এর প্যারালালে, জাস্ট এই আইএল এর যে প্যারালালে যাবে, আমি এখানে সেটা দিলাম। এটা প্যারালালে কেন গেল, কোনো চেঞ্জ কেন হইলো না, কারণ এটাকে আমি রেজিস্ট্যান্স যেটা রেজিস্ট্যান্সের সাথে গুণ দিছি। তাই যেহেতু রেজিস্ট্যান্সের কোনো অ্যাঙ্গেল নাই বা কোনো লিড ল্যাগ করে না, তাই সেটাকে ভোল্টেজের মাথায় আমি যোগ করলাম আইআর। তারপরে আসতেছি এক্সেল এর জন্য। এক্সেল এর যদি আসি 90 ডিগ্রিতে এটা পুট করলাম। আমি এটা একটু তাড়াতাড়ি যাচ্ছি, যেহেতু আগে একটা পুরো ফুল ইলাবোরেটলি বুঝিয়ে দিয়েছি, এটা বুঝতে সহজ হওয়ার কথা। তো এটা হচ্ছে আমার আইএল এক্সএল। ওকে, এটা দেওয়ার পর আমি এখানে যেটা পাইলাম, এরপর আমি আসি এখানে ভিআর ছিল, আমি আইএল জেডএল পাইলাম। আমার এইটুকু অংশ কি, এইটুকু হচ্ছে আমার সেই আইএল জেডএল। আইএল জেডএল। এরপরে আমি ভিএস এর সূত্র অনুযায়ী ভিআর যোগ আইএল জেডএল হচ্ছে আমার টোটাল সেন্ডিং এন্ড এর ভোল্টেজ। তো আমি এটাকে এঁকে দিই, এই আমার সেন্ডিং এন্ড এর ভোল্টেজ। এটা এটা কি হবে, ভিএস। এখন দেখি আমার ভেক্টর ডায়াগ্রামে কোন অংশ কি বাদ পড়ছে। অবশ্যই আমার এখানে যে IC2 ছিল, সেই IC2, এই IC2 আমার বাদ পড়ছে। তো IC2 কে যখন আমি আঁকতে যাব, কোথায় আঁকবো, অবশ্যই কারেন্টের অংশ যেখানে সেখানে আঁকবো। আমি ভোল্টেজের কাছে এখানে অবশ্যই IC2 কে আনবো না। তো আমি জানি IC2 যেটা, সেটা কার রেসপেক্টে, ভিএস এর উপরে না, ভিএস এর উপর লম্বভাবে থাকবে। তার মানে এই যে আমার ভিএস এর এটার উপরে লম্বভাবে থাকবে। তো লম্বভাবে থাকলে একটু তো বাঁকা হবেই। তো এটার জন্যই এখানের মধ্যে থেকে এই আইএস টা একটু বাঁকা করে আসবে। IC2 যেটা, সেটা একটু বাঁকা করে আসবে। এরপরে আইএস ছিল এই IC2 আর আইএল এর যোগফল। তাহলে আমার প্রথমটা হচ্ছে আইএল, IC2 আমি এখন মাত্র আঁকলাম, তাহলে যোগ করে দিলে আমি যেটা পাবো সেটা হচ্ছে আইএস। ওকে, আশা করি ভেক্টর ডায়াগ্রামের মধ্যে সমস্যা নাই। তারপর যদি কারো সমস্যা থাকে বলতে পারেন। আমি দেখতেছি আমার এখানে যে ফিগারটা আসছে সেটাই আমার এখানে আসছে। আবার এই এই তীর চিহ্নটা দেখে ভয় পান যে এই তীর চিহ্নটা কোত্থেকে আসছে। কারো মনে কনফিউশন আছে এই তীর চিহ্ন কোত্থেকে আসছে, এটা আমি পরীক্ষায় দিব কি দিব না, এটা আমি পরীক্ষায় দিব না। এটা আমার ওই IC2 এ যে কেন এটা বাঁকা গেছে এখানে ফিগারে, সেটার জন্য আমি বুঝেছি এটা কেন বাঁকা আসছে। সমস্যা নাই কারো? আলহামদুলিল্লাহ। ম্যাম হচ্ছে এই যে ইকুয়েশনে যেখানে হচ্ছে কজ সাইন আছে, যদিও আপনি বলছেন যে এগুলো একটু পরে বুঝাবেন, এখন যদি ও হালকা আচ্ছা আচ্ছা আচ্ছা, cos ফাই, এটা তো আমি ফালাই গেছিলাম, সরি, মনে করার জন্য ধন্যবাদ। cos ফাই যেটা হচ্ছে, আচ্ছা হ্যাঁ cos, এই যে ফাই আর সাইন, এটা আসছে এঙ্গেলের জন্য। লোডের এঙ্গেলে আমি যেহেতু জানি না আমার সাইন কখন আসে, সাইন আসে যে যখন আসে তখন এটা হচ্ছে ইন্ডাকটিভের জন্য সেটা আসে, আর cos কিসের জন্য, পাওয়ার ফ্যাক্টরের জন্য এটা আসে। সেজন্য আমি এখানে এটাকে এভাবে লিখে রাখছি যে cos ফাই আর মাইনাস জে সাইন ফাই আর। আর এই ফাইটা কি, ফাইটা হচ্ছে ভোল্টেজের সাথে, এই যে ভোল্টেজটা আছে আর এই ভোল্টেজের সাথে আর এর যে
আমি এটা আঁকাটা ঠিক মতো দিতে পারি না, আমি একটু ঠিক মতো এঁকে দিই। এই আমার এখানে একই, এটা তো আমার ভোল্টেজের রেফারেন্সের সাথে আমার এই কারেন্টের যে এঙ্গেল, সেই এঙ্গেলটাকেই বলতেছে ফাই আর। কজ আসছে পাওয়ার ফ্যাক্টরের জন্য, সাইন আসছে তার যে ইন্ডাকটিভ লোড আমি ধরে নিয়েছি সেই ইন্ডাকটিভ লোডের জন্য সাইন আর। ঠিক আছে, আগের যেটা আগে যেখানে ছিল আগেও ওই অংশে এটাই ছিল যে ফাই আর হচ্ছে দুইটার ভিতরের এঙ্গেল। আর ফাই এস হচ্ছে সেন্ডিং এন্ড ভোল্টেজ আর সেন্ডিং এন্ড কারেন্টের মধ্যে, মানে এই সেন্ডিং এন্ড ভোল্টেজ এটা এখান থেকে সেন্ডিং এন্ড কারেন্টের মধ্যে যে এঙ্গেল সেটা হচ্ছে ফাই এস এর যদি বা কোনো হিসাব এখানে আসে নাই, জাস্ট বলার জন্য, যেহেতু ফিগারে দিছে আমি দেখাই দিলাম। ওকে, এই দুইটার মধ্যে আশা করি আর কোনো সমস্যা নাই। ম্যাম হচ্ছে এক্সামে আসলে আমরা এই অ্যাঙ্গেল সহ করে দিব, এখানে বইয়ে যেরকম হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ম্যাম। এগুলো সব করে দিবেন। এরপর সেই লং ট্রান্সমিশন লাইন থেকে কোনো প্রকার ইয়ে আসবে না, ছোটখাটো একটা বলতে পারে যে এক্সপ্লেন করেন বা ইলাস্ট্রেট করেন, এই টাইপের কিছু একটা বলতে থাকে। যদি বলে, আমি বলছিলাম ওই যে উপরে কতটুকু লেংথ লাগে, কতটুকু ভোল্টেজ, লাইন ভোল্টেজ তার কতটুকু, এই দুইটার সাথে এই এঙ্গেলটা, সরি এই ফিগারটা দিয়ে দিলে এনাফ। যদি লং ট্রান্সমিশন লাইনের নিয়ে পরীক্ষায় ইলাস্ট্রেট ছাড়া এখান থেকে কিছু আসবে না। আর এখানের মধ্যে আরেকটা প্রশ্ন আসতে পারে যে এখানে রেজিস্ট্যান্স কি, এটা আমার জানি, রেজিস্ট্যান্স আমার ইয়া নাই। তারপর এক্সেল সেটা লাইন ক্যাপাসিট্যান্স এর ইন্ডাকটেন্স। আর যে বি আর জি এগুলো আছে, জি হচ্ছে কন্ডাক্টেন্স। আমরা জানি যখন হাই ভোল্টেজের কোনো তার যায় বা লং ট্রান্সমিশন লাইন যেহেতু হাই ভোল্টেজ লাইন, সো অবশ্যই গ্রাউন্ডের সাথে তার একটা ক্যাপাসিটেন্স ক্রিয়েট হয়। ক্যাপাসিটেন্স যখন ক্রিয়েট হয়, হালকা একটু কন্ডাক্টেন্স অবশ্যই তার সাথে ক্রিয়েট হয়। সেই ক্যাপাসিটেন্স আর কন্ডাক্টেন্স কে এখানে বি আর জি দিয়ে প্রকাশ করছে। ডিভাইডেড বাই এন কি, ডিভাইডেড বাই এন এর কথাটা এখানে নিচে দিয়ে দেওয়া আছে যে পুরা লাইনটাকে এন সেকশনে ভাগ করা হয়। যে আমার পুরো লাইনটাকে আমি চাইলে 3 সেকশনে ভাগ করতে পারি, 3 সেকশনে যদি ভাগ করি তাহলে প্রত্যেকটা রেজিস্ট্যান্স আর ইন্ডাকট্যান্স এগুলো সবগুলোকে 3 দিয়ে ভাগ যাবে। কারণ আমি এর 3 দিয়ে ভাগ যাচ্ছে কেন, আমি পুরো কারেন্টের রেজিস্ট্যান্স বাইর করতে পারবো, পুরো কারেন্টের ইন্ডাকট্যান্স বাইর করতে পারবো, কিন্তু সেকশন ওয়াইজ আমার ক্যালকুলেশন যখন করবো তখন কি করবো, সেকশন ওয়াইজ ক্যালকুলেশন করবো। তো সেকশন ওয়াইজ এর জন্য যতগুলো আমার সেকশন থাকবে সবগুলাকে এন দিয়ে ভাগ করে দিয়ে আমি ক্যালকুলেশন করব। জাস্ট এতটুকু মাথায় রাখলে হবে, যদি ইলাস্ট্রেট বলে এই এতটুকু লিখলে হবে, ফিগার সহ এতটুকু। যাক, এরপরে আচ্ছা, জেনারেল সার্কিট কনস্ট্যান্ট। এখানের মধ্যে প্রশ্নটা যেভাবে আসতে পারে, আমি মিডিয়াম ট্রান্সমিশন লাইন পড়ছি আর লং ট্রান্সমিশন লাইন পড়ছি, এই কনসেপ্টটা বা এই সার্কিট কনস্ট্যান্টটা শুধুমাত্র মিডিয়াম ট্রান্সমিশন লাইনের জন্যই পরীক্ষা ইম্পর্টেন্ট, সবারগুলোর জন্যই আছে, কিন্তু আপনাকে পরীক্ষার জন্য পড়তে হবে খালি এই মিডিয়াম ট্রান্সমিশন লাইনের জন্য। তা আমি ওখানের মধ্যে ইকুয়েশন যে দুটো লিখে আসছি, এই ভিএস এর ইকুয়েশন লিখছি, আইএস এর ইকুয়েশন লিখছি, আর ভিআর এর ইকুয়েশন লিখছি। তো আমি যদি এই ভিআর আর আইআর, সরি, তো আমি যদি এই ইকুয়েশন গুলাকে একসাথে করে নিয়ে আসি, তাহলে সেই ইকুয়েশন গুলাকে আমার এই দুইটা ফরম্যাটে লিখতে পারবো যে আইএস সমান এত, ভিএস সমান এত। তো আমার এভাবে ইকুয়েশন লেখার পর যেহেতু আমি কম্বাইন্ড করছি চারটা ইকুয়েশন, অবশ্যই এখানে কিছু কনস্ট্যান্ট আসবে। কনস্ট্যান্ট গুলাকে আমি লিখছি এ বি সি ডি দিয়ে। আমার প্রশ্নটা এখানে আসতে পারে যে এই কনস্ট্যান্ট গুলোর মান বের করেন। মিডিয়াম ট্রান্সমিশন লাইনের জন্য কনস্ট্যান্ট এ বি সি ডি এর মান বের করেন। আবার আসতে পারে লং ট্রান্সমিশন লাইনের, সরি, নমিনাল পাই মেথডের জন্য এবিসিডি এর মান বের করেন। আরেকটা যেটা আসতে পারে, প্রুফ আসতে পারে যে নিচে যেটা আছে এই এডি মাইনাস বিসি ইজ ইকুয়ালস টু 1, এই একটা প্রুফ আসতে পারে। তো পরীক্ষায় যদি এই প্রুফটা আসে তাহলে আমরা কিভাবে করব? ওকে, আমি নমিনাল পি মেথড থেকে যেভাবে ভিএস ভি1 আইসি এটা ওখানে আমি দেখাই দিয়ে আসছি, তাই আমি এখানে আর দেখাইলাম না যে এখানে এই ভিএস কিভাবে পাইলাম, ভি1 কিভাবে পাইছি, আইসি কিভাবে পাইছি। সো এগুলো যেহেতু আমি এখানে আর দেখাইলাম না, আমি পরে সরাসরি মেথড ইয়াতে চলে যাই, প্রুফ যেটা আছে প্রুফে চলে যাই।
আচ্ছা, এই V1Y এটা কোত্থেকে আসে? এটাও আসে আইসি থেকে। আমি V1 এর আরো একটা মান যেটা লিখে আসছিলাম যে এপাশে লিখি V1 সমান ছিল আইসি ইন্টু এক্স সি। তো এখানে ওয়াই দিয়ে বোঝাচ্ছে অ্যাডমিটেন্স। আমি জানি y is equals to 1 divided by xc। এটা এখানে যদি আমি xc এর মানটা y বসাই তাহলে আমি সরাসরি v1y কোত্থেকে আসছে সেটা আমি পেয়ে যাব। এই v1y দিয়ে আমি আইসি এর মানটা পেয়ে যাব। ওকে, এরপর যেটা করলাম, আমি y যেহেতু একটা কনস্ট্যান্ট টার্ম, আমি y কে আলাদা করে রেখে দিলাম। রেখে দিয়ে এই vr ir বাই z2 এর মান এটার প্রশ্ন। এখন মনে মধ্যে প্রশ্ন আসতে পারে দরকার কি, আমার যেটা ছিল এটা রাখলে কি সমস্যা হতো? সমস্যা হইতো একটাই যে আমার এখানে কনস্ট্যান্ট গুলো আসছে, আগের স্লাইডে পড়ে আসছিলাম যে ভিএস কে ভিআর আর আইআর দিয়ে প্রকাশ করতে হবে। সেজন্য এখানে ভিআর আর আইআর দিয়ে প্রকাশ করার জন্য আমি এত কিছু করছি। তো আমি এখানে যেটার মান বের করছি এটা কিসের মান? আইসি এর মান। ব্যাপারে আগাগি করে না বাচ্চাদের মতো। আইসি এর মান আমি এটা বের করলাম। এরপরে কি করব, আমার পরের সূত্রটা কি ছিল? আমি যদি আগের স্লাইডে যাই, ভিএস এর টা তো আমি বের করছি, এরপর আইএস ছিল। আইএস এর মানকেও আমি ভিআর আর আইআর দিয়ে প্রকাশ করব। তো আমি যদি আইএস কেও ভিআর আর আইআর দিয়ে প্রকাশ করতে চাই, আমি আইএস এর ইকুয়েশনটা লিখলাম কোনখান থেকে, আইএস মাইনাস আইআর, তাহলে আইসি প্লাস আইআর হবে। এই আইআর প্লাস এখানে যে আইসিটা আছে সেই আইসি আমি জাস্ট বসাই দিলাম। এরপরে V1 এর মান যদি আমি VS এ বসাই, V1 এর যে মানটা আমি এখানে পাইছি এটা খালি VS এর মধ্যে বসাই দিলেই, আর IS যে আছে IS এর মানটা যদি আমি VS এ বসাই দেই তাহলে আমি সরাসরি এটা পাই যাই। আমার এতটুকু কই রে বাবা, এই যে সাবস্টিটিউশন V1 এর মান আমি এখানে বসালাম, তারপরে IS এর মানটাও আমি VS এর মধ্যে বসালাম, বসায়ে ফাইনালি আমি এটা পাইছি। এখন কি আমাকে এটা ভেঙে ভেঙে দেখতে হবে যে কিভাবে মানগুলো আসছে? আচ্ছা, কেউ কিছু বলছে না, তার মানে দেখাইতে হবে না, অল্প জাস্ট একটু কি। দেখা দেন। আচ্ছা, তাহলে একটু কাটি। আমার আইএস এর মান বের করা থেকে তো নিয়ে কোনো প্রকার সমস্যা নাই, খালি এই মানটা যেটা বসাচ্ছে সেখান থেকেই সমস্যা করতেছে। তাহলে V1 এর মান কত? VR প্লাস IR Z/2। তো আমার এখানে যেটা ছিল V1, জাস্ট এই অংশটাতে আমি এই মানটা বসাই দিলাম, VR প্লাস IR Z/2 এই মানটা বসাই দিছি। এই পাশে যে IS Z/2 আছে সেই IS Z/2 আমি একই রকম রাখলাম। এরপরে যেটা করছি, আমার আগের সূত্রটা কি ছিল, মানে ভিএস কে আমার কিভাবে প্রকাশ করতে হবে, আইআর আর ভিআর এর মাধ্যমে। তো আমি এখানে দেখি আমার এখানে কে স্কিপ আছে, আইএস, আমি আইএস রাখতে পারবো না, কারণ কি আমার ওখানে বলে দেওয়া আছে যে আমাকে এটা ভিআর আর আইআর এর মধ্যে প্রকাশ করতে হবে। তো আমি এখানে কি করব, আইএস এর মান তো আমি জানি, আইএস এর মানটা আমি এখানে বসাই দিলাম। এই আইএস এর যে মানটা আছে আইএস এর মানটাও আমি এখানে বসাই দিলাম। বসাই দিয়ে আইএস এর ফুল মান কত? এটা তো না, এটা এই মানটা সরাসরি এখানে ইউজ হয়ে গেল। আর এই যে ভিআর এর মানটা এখানে কমন নিয়ে নিছে, ভিআর তো এখানে একলা ছিল, এই আইএস এর মধ্যে যে ওয়াই ভিআর এটা এখানে কমন চলে গেছে। ওকে, এরপরে আমি ভিএস আর আইএস এর ইয়াটা লিখে ফেলছি। আমি এবার একটু আগের স্লাইডে যেটা ক্লিয়ার অল দিয়ে আমি একটু এখানে দেখি ভিএস সমান কি, এ ভিআর প্লাস বি আইআর। একইভাবে আইএস সমান কি, সি ভিআর আর ডি আইআর। এটাকে আমি একটু এখানে পরের স্লাইডে পাশে লিখে রাখি, এটা আমার পরে সুবিধা হবে। ভি এস ইজ ইকুয়ালস টু ছিল এ ভি আর
প্লাস বি আই আর, একইভাবে আই এস ইকুয়ালস টু সি ভি আর প্লাস ডি আই আর। ওকে, এই দুইটা ইকুয়েশন। আমি ভিএস এর টোটাল মানটা এখানে জানি, এই যে এখান থেকে আমি ভিএস এর টোটাল মানটা, এটা তো না, সরি, ভিএস এর টোটাল মান হচ্ছে এটা। আমি যদি এখন এই ইকুয়েশনটাকে আমার আগে লিখে রাখা ইকুয়েশনের সাথে কম্পেয়ার করি, তাহলে আমি এ এর মান আর বি এর মান পেয়ে যাব না? এর মান কত? এর মান হচ্ছে এইটুকু অংশ, যেহেতু ভিআর এর সাথে যে অংশটা গুণাকারে আছে সেটাকে আমি বলছি এ, তাহলে আমার এখানেও ভিএস এর সূত্রে যে অংশটা ভিআর এর সাথে গুণাকারে আছে সেটার নাম হচ্ছে এ। এরপরে যে অংশটা আমার বি এর সাথে আইআর এর সাথে গুণ আছে সেটা হচ্ছে বি, তাহলে আমার ভিএস এর যে অংশটা আইআর এর সাথে গুণ আছে, যে অংশটা আইআর এর সাথে গুণ, তার মানে এটার মান হচ্ছে, এটাই হচ্ছে বি এর মান। এরপরে আমি যদি পরের ইকুয়েশনটাতে আসি, আমি এই পরের ইকুয়েশন আসলাম যে আইএস এর সাথে যদি আমি কম্পেয়ার করতে যাই, তাহলে ভিআর এর সাথে যে অংশটা, আইএস এর যে অংশটা ভিআর এর সাথে গুণ সেটা হচ্ছে সি। তাহলে আমি এখান থেকে দেখি ভিআর এর সাথে কে গুণ আছে, শুধুমাত্র ওয়াই, তার মানে এখানে সি এর মান শুধুমাত্র ওয়াই। তারপরে আই আর বা রিসিভিং এন্ড কারেন্টের সাথে যে অংশটা গুণ আছে সেটার মান হচ্ছে ডি। আমি এখানে দেখি আইআর এর সাথে গুণ আছে এই 1 প্লাস ওয়াই জেড ডিভাইড বাই 2, তাহলে এই অংশটার মান হচ্ছে ডি। ওকে, আমি এতটুকু বের করে ফেললাম, বের করে এই জিনিসটাই এখানে লিখলাম যে আই এর মান, এর মান, ডি এর মান, বি আর সি এর মান। লেখার পরে আমাকে এই জিনিসটা প্রুফ করতে হবে যে এডি মাইনাস বিসি ইকুয়ালস টু 1। এ আর ডি গুণ করে যা আসে, গুণ করলে যেহেতু একই জিনিস স্কয়ার আসবে, স্কয়ার দিলাম, মাইনাস দিয়ে বিসি, সি এর মান ওয়াই এখানে বসলো, বি এর মানও এখানে বসলো। এটা পুরো অংশটা, এই অংশটা সূত্রে যাবে, এ স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রে। আমি এই সূত্রে ফেলালাম, সূত্রে ফেলার পর যোগ বিয়োগ করে আমার এখানে এই 1ই আসবে। ঠিক আছে, তো আমি নমিনাল টি মেথডটা দেখাই দিছি, একইভাবে নমিনাল পাই মেথডটাও পরের স্লাইডে আমার করে দেওয়া আছে। এই স্লাইডে যতটুকু আছে পরীক্ষায় যদি আসে প্রুফ করেন দুইটা, তাহলে কি বলবো, এই স্লাইডে যতটুকু আছে ততটুকু লিখলেই হবে, বই আর ঘাটতে হবে না। ঠিক আছে, আর জি ওকে। ম্যাম, স্লাইডটা আপলোড করে দিবেন। হ্যাঁ, স্লাইড আমি এখনই আপলোড করে দিব, রেকর্ডিং যেটা আছে রেকর্ডিং আমি আপলোড করে দিব। ধন্যবাদ ম্যাম। ওকে, এরপরে যদি আমি শেয়ার দিই, আর কি আমার শেয়ার আছে? নাই। আচ্ছা, এরপরে বলেন, আর কারো, আমরা তো আরো 1 ঘন্টা সময় আছে, কি করা যায় বলেন। ম্যাম হচ্ছে ওই যে অনেক সময় আমরা চাকরির পরীক্ষার চেষ্টা করি, তো ম্যাম ওই যে স্যাগের যে অঙ্কটা হচ্ছে পরীক্ষায় আসছিল, ওই অঙ্কটা যদি একটু দেখাই দিতেন। আচ্ছা, স্যাগের যে অঙ্কটা আসছিল, স্যাগের অঙ্কটা আমি একটু খুলি। স্যাগের যে অঙ্কটা আসছিল সেটা ছিল 2টা অঙ্কের মিক্স আপ। প্রশ্ন করি আমার, এটাই তো। আমার তো বইটাও লাগবে, আমি বইটাও আগে খুলি। আপনাদের কি মনে আছে সেকেন্ড চ্যাপ্টার কত ছিল? আমার ঠিক খেয়াল নাই, করোনা চ্যাপ্টারই তো মনে ছিল মনে হয়, চ্যাপ্টার 8 এর। 8 এর শেষের দিকে তাইলে। জি ম্যাম। আচ্ছা, সেগের অঙ্ক ছিল এই 8.19, আর এরপরে এই 8.23, এই দুইটা অঙ্কের একটা মিক্স আপ ফর্ম ছিল। তা আমি একটু প্রশ্নটা পড়ি, প্রশ্নটা আমার, the tower height is 30 meter and 90 meter respectively। তাহলে আমি বুঝতে পারছি যেহেতু দুইটা টাওয়ারের হাইট ভিন্ন, এর মানে এটা অবশ্যই আনসিমেট্রিক্যাল হাইট যেগুলো সেখান থেকেই আসছে।
supports a transmission line conductor at water crossing. সে ওয়াটার ক্রস করতেছে না পাহাড় ক্রস করতেছে এটা আমার ব্যাপার না, আমার ব্যাপার খালি হচ্ছে যে হাইট দুইটা ভিন্ন ভিন্ন, এই দুইটা হাইট মেইনটেইন করা। তারপর ট্রান্সমিশন লাইন হ্যাজ এ স্পান এল, এল এর মান আমার 400 দিয়ে দেওয়া আছে। তারপর লেভেল অফ সাপোর্টস, দ্য কন্ডাক্টর হ্যাজ ক্রস সেকশনাল এরিয়া অফ 1.29 সেন্টিমিটার স্কয়ার, ওয়েট 1170 কেজি বাই কিলোমিটার এন্ড এ ব্রেকিং স্ট্রেস অফ 1088 কেজি। ফাইন্ড দ্য মিনিমাম ক্লিয়ারেন্স। আচ্ছা, মিনিমাম ক্লিয়ারেন্স আমাকে বের করতে বলা হয়েছে। এখানের মধ্যে আমি দেখি আমার যে স্ট্রেস বা টেনশন, আমি বলি আমার টেনশন সবসময় কেজিতেই হিসাব হয়। আমাকে এখানে ব্রেকিং স্ট্রেস নামটা দিয়ে একটু কনফিউশনে ফেলাই দিল, অ্যাকচুয়ালি সরাসরি আমাকে এখানে টেনশনের মানটাই দেওয়া আছে। ম্যাম হচ্ছে আপনি একটু বইতে ব্রেকিং স্ট্রেসটা দেখেন, বইতে যতগুলো ব্রেকিং স্ট্রেস দেওয়া আছে সব কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে দেয়া। হ্যাঁ, এটা দেখে একটু সবারই আসে, কিন্তু আপনি দেখেন আলটিমেট স্ট্রেংথ বলেও যদি কিছু থেকে থাকে সেটা আমি দাঁড়ান, আমার একটা ম্যাথে ছিল আলটিমেট স্ট্রেংথ, ওটা যদি পাই। আলটিমেট এখানে কেজি পার সেন্টিমিটার, আলটিমেট আরেকটা জায়গায় ছিল। এখন বুঝতেছি, এখন পাবো না, ওই সময় ঠিকই সামনে দিয়ে আসছিল। ম্যাম ওটা কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে থাকে, কেজি পার মিটার স্কোয়ারে থাকে। যদি সেন্টিমিটার স্কোয়ার থাকে তখন আমরা এরিয়া দ্বারা গুণ করি, আর যদি কেজি পার মিটার স্কোয়ার বা সেন্টিমিটার থাকে সরাসরি, তখন আবার মিটার বা সেন্টিমিটার দ্বারা এরিয়া থেকে ডায়াটা বাইর করে নিই, সরাসরি কেজিতে থাকে না। আবার সেফটি ফ্যাক্টরও দেয়া থাকে ম্যাম, এই জন্য সেফটি ফ্যাক্টর সেফটি না ফ্যাক্টর থাকলে এর 1, থাকে, এটা সবসময় সেফটি যদি না থাকে তাহলে 1। আপনি আর ফ্যাক্টর দেওয়া থাকলে ধরে নিবা, না থাকলে 1। বললে তো কিন্তু ওই যে ইনফিনিটি। যেটা আমাদের সমস্যা করছিল ওই একটাই, আচ্ছা, ব্রেকিং স্ট্রেস আলটিমেট শব্দটা যেটা সেটা স্ট্রেসটা। ছিল একটু লিখছিল যে আলটিমেট স্ট্রেংথ আর ব্রেকিং স্ট্রেস, ওটা একটু কনফিউশনে ফেলাই দিছিল আপনাদেরকে। জি ম্যাম, আর পরীক্ষার সময় বললাম, জিজ্ঞেস করলাম, আপনি বললেন হচ্ছে সেফটি ফ্যাক্টর 0 ধরতে। সেফটি সেফটি ফ্যাক্টর ফ্যাক্টর 0 দিলে অ্যাকচুয়ালি ইনফিনিটি হয়ে যায়, এটা সম্ভব না, এটা আমি পরে বুঝতে পারছি, বাট বলার সময় ওটা আমার মাথায় খেলছিল, এটা 1 ধরে হিসাব সেটা হইতো। অ্যান্সার করার মতো অবস্থা হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এটার মধ্যে একটু ইয়ে আছে, এই যে এখানে পাইছি যে আলটিমেট স্ট্রেংথ 8000 কেজি। সো আলটিমেট স্ট্রেংথ বলি বা ব্রেকিং স্ট্রেংথ বলি, এটাকে কেজিতে প্রকাশ করলে এটা সরাসরি টেনশন, আর যদি কেজি পার সেন্টিমিটার স্কয়ারে প্রকাশ করি তাহলে এটাকে আমাকে একটু টেনশনে বা টিতে নিয়ে আসতে হবে, বা কেজিতে আলাদা করে নিয়ে আসতে হবে। বুঝে গেছে? জি ম্যাম, বুঝতে পারছি ম্যাম। হচ্ছে এর পরবর্তীতে হচ্ছে আর কি কোশ্চেনের যেরকমই হোক, আপনি সেম কোশ্চেন দিয়ে দিতে বলতেছি না, আপনি ওই টাইপ গুলো একটু কাইন্ডলি আলোচনা করে দেন আচ্ছা, ম্যাম। সেই টাইপ গুলো আমি আলোচনা করে দিব ইনশাল্লাহ। ম্যাম কিছু মনে নিন না, কথাটা না না, বললাম। টাইপ গুলা বলতে আমি এই যেরকম বুঝেছি, আমি কিন্তু হুবহু বলবো না, কিন্তু আমি এই যে টার্ম গুলো যেগুলো একটু মাথার মধ্যে কনফিউশন সৃষ্টি করে সেগুলো নিয়ে ইনশাল্লাহ পরীক্ষায় আলোচনা করবো, যে এই টার্ম গুলা কনফিউশন সৃষ্টি করতে পারে। জি ম্যাম, যেরকম এই যে এখন বললেন যে হচ্ছে কেজিতে যদি থাকে তাহলে ডাইরেক্ট এরকম এরকম ভাবে আলোচনা করে দিলেই হবে। হ্যাঁ, তো ওখানের মধ্যে যেটা ছিল খালি এই 2.8.23 এই ম্যাথটাই খালি মানগুলা ভিন্ন ছিল। এই 500 জায়গায় 400 ছিল, 1600 জায়গায় ছিল 1088, আর না কি ম্যাম, ভ্যালুতে কোনো প্রবলেম নাই, ভ্যালু আপনি যা ইচ্ছা দেন, কোনো সমস্যা নাই, কিন্তু ওইখানে ওইটা আপনি ওই দেখেন। টার্মিনোলজি গুলো একটু সমস্যা তৈরি করে। আচ্ছা, ওগুলো নিয়ে আমি ইনশাল্লাহ পরীক্ষার ইয়াতে আলোচনা করব। দেখ, এটা নিয়ে তো আর কোনো কনফিউশন নাই আমার না ওখানে। এখন এই ম্যাথ করতে পারবো, যদি হচ্ছে এটাই বলে আগে আগে ক্লাসে আলোচনা থাকতো তাহলে ম্যাথটা ইজিলি করতে পারতাম, আর এই সেট কোশ্চেনটাও ছোট ছিল। এটাই ছোট ছিল, আমি বুঝলাম এটা কেউ অ্যান্সার করে নাই, খালি একটা শব্দের জন্য কেউ, আমি যে 10টা খাতা কাটছি কেউ অ্যান্সার করে নাই। করছে ম্যাম, আমি করছি। ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে আপনার খাতা আমি এখনো কাটি নাই। না ম্যাম, হচ্ছে এটা অ্যান্সার করতে হইতে যে পারে। আপনি 0 যখনই বলছেন 0 ধরতে, তখন তো আরো যে হ্যাঁ, ইনফিনিটি। এটা অ্যাকচুয়ালি আমি কনফিউশনের মধ্যে বলেছিলাম যে সার্টিফিকেট 0 ধরে, পরে আমার খেয়াল আসছে যে সার্টিফিকেট তো 0 ধরে হিসাব হবে না কখনো, এটা 1 ধরে হিসাব হবে। ওটা অ্যাকচুয়ালি ডাইরেক্ট টেনশন ধরে করে দেবো, যখনই আপনি 0 বলছেন তখনই হচ্ছে। আচ্ছা, ইয়ে হয়ে গেছে। জি ম্যাম। ওকে, আর তো হচ্ছে এরপরে ওই যে ইনসুলেটরের ওই কোশ্চেনটা ম্যাম আমরা হচ্ছে মার্ক বেশি দেখে একটু হচ্ছে লেখা ট্রাই করছি, ওই বিষয়টা একটু না, বিবেচনা মার্ক একটা দুইটা লাইন লিখছেন সেটা ব্যাপার না, বা ওখানের মধ্যে যদি আমি কিন্তু হুবহু যদি বইয়ের সাথে মিলে যাই সেটাতে আমার যে হুবহু বই 4 নম্বরে যেহেতু, না তো ম্যাম। এক লাইন 2 লাইন লিখতে পারে, সেটা আমার ব্যাপার না, কিন্তু হুবহু বইয়ের সাথে মিলে গেলে সেখানে আমার কথা, যে হুবহু বইয়ের সাথে মিলাই এত বড় লেখা কখনোই সম্ভব না। না ম্যাম, ওটা হুবহু লিখতে গেলে তো 5-6 পাতা শুধু ওটাই হবে।
পুরো 2 পাতা লিখছে, এরকম পেজ আছে যে এটাই পুরো 2 পাতা। তো 4 নম্বরে তুমি এটা 2 পাতা লিখলে বাকিগুলো অ্যান্সার করার কোনো চান্সই নাই। যাক আলহামদুলিল্লাহ। আরো তো আছে, আমার 1 ঘন্টা সময় আছে। 1 ঘন্টা সময় তো আমি 1 ঘন্টা 1 ঘন্টাকে ছাড়তে পারবো না। আধা ঘন্টা কি করবেন বলেন? আচ্ছা ম্যাম বাকিগুলো নিয়ে একটু আলোচনা করি। আপনারা কি প্রিভিয়াস ইয়ারের ইয়াগুলা কোশ্চেন গুলা সলভ করার চেষ্টা করেন? যে প্রিভিয়াস ইয়ারে কি কি ছিল একটু সলভ করার চেষ্টা করেন, তাহলে ওটা আপনাদের পরীক্ষার জন্য বুঝতে সুবিধা হবে। ম্যাম মাঝে মাঝে তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা পাই না, কালেক্ট করতে পারলে চেষ্টা করি। সিনিয়রদের সাথে যোগাযোগ করে অনেক সময় পাওয়া যায় না তো। তারপর একটু ইয়া করেন, আমার নমিনাল বাই কোথায় ছিল খুঁজে পাবো কই? ইন্ডাকটেন্স তো না, এই যে নমিনাল পাই। এখানের মধ্যে যে ম্যাথ গুলো আছে, আসেন ম্যাথ গুলো নিয়ে একটু গুতাগুতি করি। যদিও বা ম্যাথ গুলো নিয়ে আমার সেরকম ইয়া ছিল না আজকে। ম্যাথ গুলো কিরকম আসবে, আপনাকে এই সবগুলার ভ্যালু দিয়ে দেওয়া থাকবে, ভ্যালু দিয়ে যেটাই বলুক সেন্ডিং এন্ড ভোল্টেজ অথবা কারেন্ট দুইটার মান আপনাকে বের করতে বলা হবে। তো এই 10.13 ম্যাথটা যদি আমি করি, 3 ফেজ আমাকে দিয়ে দেওয়া আছে, 50 হার্জ, 100 কিলোমিটার লাইন, আমাকে লাইনের লেন্থ দিয়ে দেওয়া আছে। তো এই লাইনের লেন্থটা অ্যাকচুয়ালি আমার কোনো কাজে লাগবে কিনা সেটা আমি পরে দেখতেছি। এরপরে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, ক্যাপাসিটিভ শান্ট অ্যাডমিটেন্স আছে পার কিলোমিটার। If the line delivers 50 megawatt at 101 kilovolt, 0.8 power factor lagging, determine the setting in the voltage and assume a nominal pi circuit. ওকে, আমাকে তাহলে এখানে যেহেতু বলে দিয়েছে নমিনাল পাই, আমি নমিনাল পাই ধরেই হিসাব করব, অন্য কোনো হিসাবে আসবে না। এরপরে আমি দেখি আমার এখানে যদি নমিনাল পাই বা নমিনাল টি বলে না দেয়া থাকে তাহলে কি হবে? আমি দেখছি কিলোমিটারে কত দেয়া আছে, 150 কিলোমিটার। একই হবে কিলো ভোল্টেজ লাইন কত দেয়া আছে, 110 কিলোভোল্ট। তো আমি আমার ওখানে যে ব্যাখ্যাগুলো করে আসছি সেই ব্যাখ্যাগুলোতে বলছিলাম যে 150 কিলোমিটার পর্যন্ত হচ্ছে মিডিয়াম মিডিয়াম ট্রান্সমিশন লাইন, যেটার ভোল্টেজের ইয়াও ছিল মনে হয় 100 কিলোভোল্ট। তো যেহেতু এখানে আমাদের একটু কনফিউশন আছে, আমি ওখানে যাই, না গেলে এটা কনফিউশন থেকে যাবে। দূর, আমি স্লাইড থেকে দেখাই, সেটাই বেটার। এই যে আমার যেমন এখানে বলা ছিল যে মিডিয়াম ট্রান্সমিশন লাইন অবশ্যই 100 কিলোভোল্টের কম, 100 কিলোভোল্টের কম হবে, আর 150 কিলোমিটার, 50 থেকে 150 কিলোমিটারের মধ্যে হবে। তো এই 10.13 ম্যাথের মধ্যে আমি দেখি আমার ভোল্টেজের ভোল্টেজের ইয়া দিছে 110, যেটা অবশ্যই মিডিয়াম ট্রান্সমিশন লাইনের মধ্যে পড়ে না, 10 কিলোভোল্ট এখানে বেশি। এই কিলোভোল্ট হিসাবে এটা চলে আসার কথা কিসে, লং ট্রান্সমিশন লাইনে। এরপরে এখানে দেওয়া আছে 150 কিলোমিটার, এই 150 কিলোমিটার আবার পরে মিডিয়াম ট্রান্সমিশন লাইন। আমি ধরে নিচ্ছি আমাকে এখানে এই নমিনাল পাই মেথডটা বলে দেওয়া নাই। তো এরকম যখন থাকবে তখন আমি কি করব, যে দুইটা দুই সেকশনে পড়তেছে, কোনোটার মধ্যেই পড়তেছে না, তো সেক্ষেত্রে আমি অবশ্যই এই যেহেতু 150 কিলোমিটার বলছে, কিলোভোল্ট যাই থাকুক আমার ইনশাল্লাহ এটা নিয়ে আমি টেনশন কম করব। 10 কিলোভোল্ট আমার মতে সেরকম আমি টলারেন্স ধরে নিব। যেহেতু 150 কিলোমিটার তার মানে এটা অবশ্যই কি মিডিয়াম ট্রান্সমিশন লাইন। ওকে, এরপরে যেটা আসে আমার এখানে বলে দিছে অ্যাজিউম নমিনাল পাই মেথড। আমার নমিনাল পাই বলুক বা নমিনাল টি বলুক, এটা যদি বলে দেয় সেটা ধরে আমি করব, আর যদি বলে না দেয়া থাকে আমার যেটা যেটা খুশি হয় পাই দিয়ে করবো নাহলে টি দিয়ে করবো, এটা আমার ফিক্স আপ থাকবে না তখন আর। তো আসি আমি এখানের মধ্যে থেকে যে মানগুলো আছে সে মানগুলো যদি হিসাব করি, আমার রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, শান্ট অ্যাডমিটেন্স সবগুলো আমি এখানে লিখলাম। রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, শান্ট অ্যাডমিটেন্স। আমার এখানে যেহেতু পুরা লেন্থের হিসাব হবে তাই অবশ্যই এই লেন্থ দিয়ে আমি গুণ করে দিব। 150 দিয়ে গুণ, 150 দিয়ে গুণ, এখানেও 150 দিয়ে গুণ। গুণ কেন, কারণ পুরা আমি আমার এই রেজিস্ট্যান্স গুলো আমি বলেছিলাম যে সার্কিটটা ছোট একটা ইউনিটের জন্য হিসাব করা হয়, পুরা লেন্থের জন্য হিসাব করা হয় না।
তো একটা ইউনিট হচ্ছে 1 কিলোমিটার, 1 কিলোমিটারের জন্য এতটুকু, তাহলে 150 কিলোমিটারের জন্য কতটুকু সেটা আমি গুণ করে নিলাম। এরপরে যদি আসে আমাকে বের করতে বলছে সেন্ডিং এন্ডের ভোল্টেজ আর রিসিভিং এন্ডের সেন্ডিং এন্ড আর রিসিভিং এন্ডের ভোল্টেজ বের করতে বলছে। প্রশ্নে আমাকে এই ভোল্টেজের মান দিয়ে দেওয়া আছে, আর কি দিয়ে দেওয়া আছে, মেগাওয়াট দিয়ে দেওয়া আছে। এই ভোল্টেজ দিয়ে দেওয়া আছে, মেগাওয়াট দিয়ে দেওয়া আছে, পাওয়ার ফ্যাক্টরও দিয়ে দেওয়া আছে। তাহলে আমি রিসিভিং এন্ডের কারেন্ট বের করে ফেলতে পারবো না ইজিলি? অবশ্যই পারবো। যেহেতু 3 ফেজ √3 দিয়ে ভাগ, পাওয়ার ফ্যাক্টর দিয়ে ভাগ, আর কিলো ভোল্টেজ দিয়ে ভাগ, কাকে? মেগাওয়াটকে ভাগ। এরপরে cos phi r যেটা আমি বলছিলাম সেটা আমার পাওয়ার ফ্যাক্টর, এই পাওয়ার ফ্যাক্টরের মানটা আমার লিখলাম। এরপরে এই phi r থেকে cos phi r থেকে sin phi r এর মান কিভাবে আসে সেটা কি আমরা জানি? কেউ না জানলে আমারে বলেন, ব্যাখ্যা করবো, নাইলে আর ব্যাখ্যা করবো না। জি ম্যাম বলেন। আচ্ছা, এটা একটু আপনি যেটা করব, ক্যালকুলেটর সবারই তো আছে তাই না? তো cos, আমি phi কিভাবে লিখবো? phi এর চিহ্নটা এটা দিলাম, ধরে নেন এটা phi, cos phi ইকুয়ালস টু 0.8। এটাকে আমরা ক্যালকুলেটরে কিভাবে লিখি, বা এই phi এর মানটা যদি আমি বাইর করতে যাই কিভাবে বাইর করব? অবশ্যই ইয়াতে ক্যালকুলেটরে লিখবো cos ইনভার্স 1 টু দি পাওয়ার -1 0.8। এটা যদি এভাবে আমি ক্যালকুলেটরে এই লেখাটা ইনপুট দেই তাহলে আমি এঙ্গেলের মানটা বা phi এর মানটা পেয়ে যাব। এটা তো আমি জানি নাকি জানি না, নাকি এখন জানলাম? যদি নাও জানি এখন আমি জানলাম। ওকে, এরপরে যেটা করব, সাইন এই এঙ্গেলের যে মানটা এখন আসবে এটা দিব, দিলে ইকুয়ালস টু 0.60 আসবে। এটা আপনারা, আমি এখানে তো দিয়ে দিলাম, এটা আপনারা একটু চেষ্টা করবেন ক্যালকুলেটর টিপে, মানে ক্যালকুলেটরে করে দেখতে যেটা মিলে কিনা। সাইনের মান কস থেকে সাইনের মান এভাবেই আসে। ঠিক আছে, আমি ক্লিয়ার দিলাম। ওকে, সাইনের মান আমি বের করে ফেলছি। এরপরে আমার যে সূত্রগুলো ছিল সেই সূত্রগুলোতে খালি মানগুলো বসিয়ে দেবো। যদি আমার সূত্রগুলো মনে নাও থাকে, আমি সার্কিটটা তো আমার মনে থাকবে, সার্কিট মনে থাকলে আমি সূত্রগুলো বের করে ফেলতে পারবো। সূত্রগুলো তখন বের করতে আমার ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। তো আমার এখানে ফার্স্টে ভিআর এর মান, ভিআর কোত্থেকে? ভিআর এর সাথে এই Z0, এই Z0 কেন? কারণ আমাকে ওখানে বলে দিছে যে ভিআর এর মান এটা, তো সেই হিসাব করে আমি এটা এভাবে হিসাব করলাম। আর লোড কারেন্ট, এটাও সূত্র অনুযায়ী, সূত্র থেকেই আসছে। সূত্র অনুযায়ী আমি সাইন কস ফাই এর মান জানি, সাইন ফাই এর মান জানি, আইআর এর মানও জানি। আইআর এর মান বের করে নিয়েছি এই যে উপরে এখান থেকে, জাস্ট মানগুলো আমি বসাই দিয়ে আইআর এর মান হিসাব করে ফেললাম। এরপরে স্ট্যান্ডিং এন্ডের ভোল্টেজ বের করার জন্য আমার আরো কয়টা মান লাগবে, আইসি আর আইএল। আইসি ওয়ান আর আইএল এর মান লাগবে। আমি আইসি ওয়ান এর মানও জানি, ভিউআর, জাস্ট সূত্র তো আমি জানি, সূত্রগুলো খালি মান বসাই দিব, আমার সার্কিটটা থাকলেই, সার্কিটটা মুক্ত থাকলেই হবে। এরপরে ভিএস এর সূত্র এটা, আমি এই একটু আগে যখন পড়াচ্ছিলাম পাই মেথডটা, ওখানের মধ্যে এই সূত্রটাই আমার বের হইছে। এই সূত্রটা আমি খালি মানগুলা বসাই দিছি। এরপরের অংশটাতে কি, একইভাবে আইএস এর মান যখন বের করব, প্রত্যেকটা সূত্রই আমার ওখানে ফিগারে দিয়ে দেওয়া আছে। ফিগার বলতেছি, একটু আগে যে অ্যানালাইসিসটা পড়লাম, আমি আবার একটু খুলি। এই অ্যানালাইসিসে এখানে সবগুলা দেওয়া আছে আমার সূত্র, এই সূত্রগুলোতে খালি মানগুলো আমি বসাই দিব। ঠিক আছে, এই ভিআর আইআর এর মান এখানে, আইসি ওয়ান এর মান এখানে। আমি ওই সময় বলছিলাম যে Z0, এই Z0 এখান থেকেই আসছে, যে ভিআর এর প্লাস Z0 এখান থেকে। তারপর আইআর, এই একই সূত্র। আইসি ওয়ান এর সূত্র এটা, সূত্রগুলোতে মান বসাই দিয়ে খালি অঙ্কগুলো করে ফেলছি। ওকে, এরপরে আবার অঙ্কে ফেরত যাই। নমিনাল পাইয়ের অঙ্কগুলো সবগুলো মোটামুটি এরকমই। আমার এখানে রেজিস্ট্যান্স সবসময় দেওয়া থাকে ফেজ পার কিলোমিটারে, আমি সেটাকে কি করব, কিলোমিটার দিয়ে গুণ করে নিব। আমাকে এখানে বলছে 100 কিলোমিটার। পরের অঙ্কটাতে যদি আসি, 100 কিলোমিটার মানে কি, মানে মিডিয়াম ট্রান্সমিশন লাইন অবশ্যই। তারপর সাসেপ্টেন্স মানে হচ্ছে অ্যাডমিটেন্স দিয়ে দেওয়া আছে।
আচ্ছা, এখানের মধ্যে দেখেন আমাকে নমিনাল পাই মেথড এখানেও বলে দিছে নমিনাল পাই মেথড। নমিনাল পাই মেথড দেখে আমি বুঝতেছি এটা মিডিয়াম ট্রান্সমিশন লাইন। যদি এটা বলে নাও দেওয়া থাকতো, কোত্থেকে বুঝতাম? প্রথমত 100 কিলোমিটার লং এটা একটা, আর এখান থেকে হচ্ছে 66 কিলোভোল্ট এটা একটা। এই দুইটা দেখেই আমি বুঝতাম যে আমার এটা কি আসছে, মানে মিডিয়াম ট্রান্সমিশন লাইন বা লং ট্রান্সমিশন লাইন। তো বলে যেহেতু দিছে নমিনাল পাই মেথড, আমি জাস্ট মানগুলোতে কি করব, প্রত্যেকটার টোটাল রেজিস্ট্যান্স পার কিলোমিটার দেওয়া আছে, আমি সবগুলোকে যেখানে কিলোমিটার দিয়ে গুণ করব। 100 কিলোমিটার, তাই সবগুলাকে 100 কিলোমিটার দিয়ে গুণ করছি। তারপর 60 কিলোভোল্ট এট রিসিভিং এন্ড, 60 কিলোভোল্ট যেহেতু বলে দেওয়া আছে, ডিভাইড বাই √3। এটা কেন √3 দিয়ে ভাগ গেছে কেন, কেউ বলতে পারবে? 3 ফেজ তাই, আর কি কথা। একইভাবে লোড কারেন্ট যখন আমি হিসাব করব, সূত্রেই ফেলাচ্ছি 20 মেগাওয়াট ডিভাইডেড বাই √3, আর হচ্ছে ওদিক থেকে 0.9 আসছে পাওয়ার ফ্যাক্টরের জন্য। এরপরে পাওয়ার ফ্যাক্টর আমরা cos 0.9, আর সাইন যেটা কিভাবে বের করবো বলছি ক্যালকুলেটরের মধ্যে যেভাবে বলছি সেটা আপনারা ইনশাল্লাহ বের করতে পারবেন। এতটুকু বের করাই শুধু হচ্ছে আমার অঙ্কের বুঝার মতো কিছু যদি থাকে সেটা। তারপরে যে অংশটা আছে আমি দেখি এখন আমাকে কি কি বের করতে বলছে। ফার্স্টে বলছে স্ট্যান্ডিং এন্ড পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর শব্দটা দেখি, এই পাওয়ার ফ্যাক্টরটা লিখে দিয়েন না, এটা কোন পাওয়ার ফ্যাক্টর? ফাই আর দেওয়া, ফাই আর মানে হচ্ছে এটা রিসিভিং এন্ড এর পাওয়ার ফ্যাক্টর। আমাকে বের করতে বলছে কি? সেন্ডিং এন্ড এর পাওয়ার ফ্যাক্টর। এই সেন্ডিং এন্ড এর পাওয়ার ফ্যাক্টর যদি আমি বের করতে যাই তাহলে আমার কি বের করা লাগবে? আমি ফাই এর চিহ্নটা এভাবে দিলাম, ফাই এস বের করা লাগবে। ফাই এস যদি আমি বের করতে যাই তাহলে আমার কি কি বের করা লাগবে? ফাই এস বের করতে চাইলে আমার ভি এস বের করা লাগবে, সাথে আই এস বের করা লাগবে। কেন? কারণ এই দুইটার রেশিও থেকে আমি cos ফাই পাবো। cos ফাই যদি পাই তাহলে ফাই এস পাওয়াটা ইজি হয়ে যাবে। এইটুকু যেটা অংশ আমি করলাম, এইটুকু অংশ পুরা ইয়াটা দিয়ে মোটামুটি একই, সব অঙ্কে মোটামুটি একই। তারপর বের করতে যখন বলে তখন একটু ঝামেলা হয়। তো যেহেতু আমাকে বলে দিচ্ছে যে আমি ফাই এস আর সরি ভি এস আর আই এস আমাকে বের করতে হবে, সেন্ডিং এন্ড এর ভোল্টেজ আর সেন্ডিং এন্ড এর কারেন্ট আমাকে বের করতে হবে। আমি আগের মতোই সব সূত্র বসাইলাম, যে সূত্রগুলো একটু আগে দেখাইছিলাম সবগুলো সূত্র বসাইয়ে ভিএস আর হচ্ছে এই আইএস পর্যন্ত আমি বের করলাম। বের করার পর দেখি আমি এঙ্গেল পাই কিনা। আমি এখানে এঙ্গেল একটা পাইছি, কারেন্টের এঙ্গেল পাইছি। আর ভিএস এর এঙ্গেল কত? ভিএস এর একটা এঙ্গেল পাইছি। তো এঙ্গেল যখন পাই গেছি তাহলে দুইটা এঙ্গেলের ডিফারেন্স আমার ফাই এস। আমি এখানে এটাই করছি যে ভোল্টেজ বিটুইন আর ভিআর এন্ড ভিএস হচ্ছে 10.65। তারপর θ2 এঙ্গেল বিটুইন ভিআর এন্ড আইএস এটা হচ্ছে 14.5। এখানের মধ্যে মাইনাস চিহ্ন দেওয়াটা আপনার এখানে দরকার নেই, এটা জাস্ট ওরা কি বলবো লিড ল্যাগ বুঝেছে যে মাইনাস চিহ্নটা দিয়ে। তো আমি যদি পাশের ফিগারটাতে দেখি ভিএস আর আইএস এর মধ্যে পার্থক্য হচ্ছে θ1 আর θ2 এর যোগফল। এটাই ওখানে ওরা করছে যে দুইটা এঙ্গেল আমি পাইছিলাম, দুইটা এঙ্গেলের যোগ করে দিছি। এখন যোগ যদি করতে যাই এখানে এই মাইনাসটা কাউন্ট হবে কি হবে না? এই মাইনাস তখন কাউন্ট হবে না, কারণ মাইনাস দিয়ে শুধুমাত্র লিড আর ল্যাগ বুঝাইছে। এখানের মধ্যে দেখেন সেই মাইনাসটা কিন্তু আসে নাই। ওকে, তাহলে আমি এঙ্গেল যদি পাই যাই কস নিয়ে নিলেই এটার সেন্ডিং এন্ডের পাওয়ার ফ্যাক্টর পেয়ে যাব। সেকেন্ডে আমাকে বের করতে বলা হয়েছে ভোল্টেজ রেগুলেশন। ভোল্টেজ রেগুলেশন যদি আমি হিসাব করি, আমি জানি ভোল্টেজ রেগুলেশন কি, সেন্ডিং এন্ডের ভোল্টেজ মাইনাস রিসিভিং এন্ডের ভোল্টেজ ডিভাইডেড বাই রিসিভিং এন্ডের ভোল্টেজ, যেহেতু পার্সেন্টেজ তাই 100 দিয়ে গুণ। তো আমি যাই বাইর করছি, বাইর করে খালি বিয়োগ করে 100 দিয়ে গুণ দিয়ে দিলাম। তারপর সেন্ডিং এন্ড পাওয়ার, আমি পাওয়ার সবসময় জানি। গান কতগুলো মানুষ আছে বুঝছেন, প্রতিবেশী থেকে কোনো সমস্যা বুঝে না, এত জোরে গান ছাড়ছে পাশের বাসা থেকে, মেজাজ গরম হয়ে যায়। আচ্ছা, তারপর সেন্ডিং এন্ড ভোল্টেজ পাওয়ারের ক্ষেত্রে যদি আসি, আমার ভিএস সেন্ডিং এন্ড এর ভোল্টেজ, আইএস সেন্ডিং এন্ড এর কারেন্ট, cos phi s
মাথায় রাখেন আমি কোন পাওয়ার ফ্যাক্টর বের করব, অবশ্যই সেন্ডিং এন্ডের যে পাওয়ার ফ্যাক্টর বের করছি এই পাওয়ার ফ্যাক্টরটা বের করব, কখনোই রিসিভিং এন্ডের পাওয়ার ফ্যাক্টর আমি বের করব না, ওটা রিসিভিং এন্ডের কারেন্টের জন্য ইউজ হবে। তারপর এটা বের করলাম 3 দিয়ে গুণ কেন, কারণ এটা 3 ফেজ লাইন, মিডিয়াম ট্রান্সমিশন লাইনটা অবশ্যই 3 ফেজ লাইন, তাই এই 3 দিয়ে গুণ। এরপরে ট্রান্সমিশন ইফিসিয়েন্সি যদি বের করতে বলা হয়েছে তাহলে ট্রান্সমিশন ইফিসিয়েন্সি কি হবে, আমি জানি ইফিসিয়েন্সি মানে হচ্ছে আউটপুট বাই ইনপুট, আমার আউটপুট এখানে কি অবশ্যই রিসিভিং এন্ড এর ভোল্টেজ হচ্ছে আমার আউটপুট, তো এখানে আমি এটা করছি রিসিভিং এন্ড এর ভোল্টেজ যেহেতু এটা আউটপুট, আর ইনপুট কে সেন্ডিং এন্ড এর যে পাওয়ার সেটা, এটা হচ্ছে সেন্ডিং এন্ড এর ইনপুট হিসাব যদি আমি হিসাব করি ইনটু 100। তো এই ম্যাথটা আমি একটু তাড়াহুড়ার মধ্যে গেছি, কিন্তু আপনারা যদি হাতে ধরে একবার করেন ইনশাআল্লাহ আমার কাছে মনে হয় না সমস্যা হবে। আর এই একটা অঙ্কের মধ্যে দুটো স্টার দিয়ে রাখেন 10.14। ম্যাম আবার একটু শুরু থেকে ধরেন যে স্ক্রিনশট নেব। আচ্ছা 10.14 এটা যদি আমি ধরতে যাই তাহলে স্ক্রিনশটে আসবে না, আমি এই প্রশ্নটা বাদ দেই, প্রশ্নের এই অংশটা কি বাদ নাকি দেবো আপনি, আচ্ছা এটা আগে নেন তারপর দিতেছি। 10.14 এর নেওয়া হইলে তারপরে এখানে এইটুকু অংশ, আচ্ছা আমি যদি একটু মিনিমাইজ করে দিই সমস্যা আছে, কে কিছু বলে না তার মানে সমস্যা নো আছে, ম্যাম সমস্যা নেই। সমস্যা নাই তাহলে আমি একটু মিনিমাইজ করে দিই, আপনারা বড় করে নিতে পারবেন। 100% দেওয়া আছে, আপনি এটার স্ক্রিনশট নেন, নেওয়া হইলে আমারে বলেন তারপর পরেরটাতে যাব। হ্যাঁ নিছি ম্যাম। ওকে, আর তাও কভার হয় না, আচ্ছা আমি আরেকটু কমাই নেন। হ্যাঁ নিছি ম্যাম। ওকে এইটুকুই, তো আজকে আমি এখানে ছেড়ে দিই, আধা ঘন্টারও আগে সময় ছেড়ে দিচ্ছি, যদিও আমরা আধা ঘন্টা আগে ছেড়ে দেওয়া উচিত না, আমাদেরকে বলা হয় যে আধা ঘন্টার আগে ছেড়ে দিতে, কিন্তু আজকে আমার পড়ানোর মতো আর কিছু নাই, আমি নিজে আর কিছু রেডি করি নাই। ওকে ম্যাম। ম্যাম একটা কথা বলতাম। হ্যাঁ বলেন। ম্যাম হচ্ছে ওই ইনসুলেটরের ওই কোশ্চেনটা শোভন স্যারের লেকচার আমি একটু ফলো করছিলাম, তো উনি হচ্ছে লিখে দিছিলেন আর কি মোটামুটি 1.5 পাতার মতো, আমি তো ওইভাবেই লিখছি, আপনি একটু দেখেন, আমি বলতেছি না যে হচ্ছে ই করেন, আপনি লেখা দেখলে তো বোঝা যায় কোনটা আমি লেখা দেখে তো বুঝবো যে এটা হুবহু বই থেকে আসছে নাকি নিজে নিজে লেখা হয়েছে, বা তাই না? হচ্ছে ম্যাথ গুলাও যে ওই সময় লেখা দুই রকম কিনা এগুলো একটু বিবেচনা করে আপনি অবশ্যই যদি ওই সময় লেখা হয় লেখা একটু ভিন্ন হবে, লেখা আগের হয়ে থাকলে লেখা একটু ভিন্ন হবে, এগুলো তো আমি অবশ্যই বুঝবো। খাতার একটু কাইন্ডলি মিলাই দেখেন। আচ্ছা ওকে, তাহলে আজকে ঠিক আছে। নেক্সট উইকে মার্ক জানতে পারবো ম্যাম? মার্কস আমি এখনো সবারটা তো কাটিনি, সবারটা যদি কাটা হয় আমি দিয়ে দিব মার্কস। ধন্যবাদ ম্যাম। আচ্ছা ওকে, ম্যাম একটু কথা বলতাম। হ্যাঁ বলেন। ম্যাম আসলে যে ক্লাস টাইমে যদি সবকিছু মানে ডিটেলস মানে আমরা যে জানি সেটা না বলে যদি সবকিছু ফার্স্টের থেকে স্টেপ বাই স্টেপ বোঝানো হয় তাহলে হয়তো একটু বেশি ভালো হয়। কারণ হচ্ছে আমরা যে আগে পড়ে আসছি সেগুলা হয়তো বা কিছু মনে থাকে কিছু মনে থাকে না, হুট করে মাথায় ওগুলা আসে না, দেখা গেছে যে একটু প্যাচ বাজলেই কোনো কিছুই মানে ভালো করে বুঝতে চাই না। আর এখানে তো ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট সবই আছে, এই জন্য যারা ভালো স্টুডেন্ট তারা একটু বেশি বুঝে আর যারা একটু খারাপ স্টুডেন্ট তারা করে কি কম কম বুঝে, এই জন্য পরীক্ষার সময় একটু ঝামেলা হয়ে যায় মানে আচ্ছা বুঝার যখন ক্ষেত্রে। ক্লাসে বসবো আমি তো জিজ্ঞেস করি যে কোনো সমস্যা আছে কিনা, তখন অবশ্যই আমাকে নক দিবেন, আমি প্রায় স্কিপ করে যাইতে পারি, তো স্কিপ করে যদি যাই বা কখনো যদি এরকম হয় যে এই জায়গাটা বুঝিনি অবশ্যই ক্লাসের সময় বলবেন, যেমন আজকে ক্লাসে যদি কোনো সমস্যা থাকে আমি মাঝে মাঝে যখন বলছি এটুকুর মধ্যে সমস্যা থাকলে বলেন, ওই সময় বলবেন, ইনশাল্লাহ ওই সময় ক্লিয়ার জি হয়ে ম্যাম, যাবে। মানে আপনার হচ্ছে যেটা না চায় পাওয়া যায় সেটা হচ্ছে বেশি ভালো বোঝা যায়, আর যেটা চায় মানে চাইতে হয় সেটা একটু কম কম বোঝা যায় আর কি। হ্যাঁ কি বলে। আচ্ছা যাই তাহলে আজকে আল্লাহ হাফেজ, আমি এটা ভিডিওটা কনভার্ট হলে আমি কি দিব ইয়াতে। জি ম্যাম। হোস্টটা চেঞ্জ করে দিতেন আমাদেরকে, আমরা নিজেরা একটু কথা বলতাম। আচ্ছা ঠিক আছে আমি তাহলে আমাদের স্যারকে একটু হোস্টটা চেঞ্জ করে দেন। আচ্ছা তাহলে হোস্ট আমি চেঞ্জ করে দেই। হোস্ট ওমর সাজু কই? ওমর সাজু কি চলে গেছে নাকি? জি ম্যাম। ওমর সাজু একটু হাত রেজ করেন, আমি আপনাকে দেখতে পাইতেছি না। ওকে করছি ম্যাম। হোস্ট, আপনারে আমি হোস্ট করে দিয়ে দিলাম, এরপরে আমি লিখ নেই।
আচ্ছা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।